জানাচ্ছি আমাদের স্পেসিফিক কোশ্চেন নিয়ে আজকে বেরি লেভেল ক্লাসে। আজকে আমাদের তিনটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 4, 7 এন্ড 10। এর মধ্যে রয়েছে টিস্যু ইঞ্জিনিয়ারিং এন্ড রিজেনারেটিভ থেরাপি, এরপর রয়েছে বেসিক সার্জিক্যাল স্কিল এন্ড প্রিন্সিপাল অফ মিনিমাল অ্যাক্সেস সার্জারি। ওকে, তো এই চ্যাপ্টারগুলি থেকে আমাদের পরীক্ষায় যে খুব একটা প্রশ্ন থাকে তা না, তবে এর মধ্যে টিস্যু ইঞ্জিনিয়ারিং এন্ড রিজেনারেটিভ থেরাপি এবং আরেকটা যে চ্যাপ্টার রয়েছে প্রিন্সিপাল অফ মিনিমাল অ্যাক্সেস সার্জারি, এগুলোতে পড়ার পরিমাণ খুবই কম। তবে বেসিক সার্জিক্যাল স্কিলে এই জিনিসটা আমাদের নিজেদের প্র্যাকটিসের ক্ষেত্রে বা আমাদের ট্রেনিং এর ক্ষেত্রে জানার জন্য এই জিনিসগুলো ইনফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এই জন্য এটা বেসিক সার্জিক্যাল স্কিল বলা হয়েছে। তো আমরা সেভাবে ডিসকাস করবো আর কি। আচ্ছা, এর মধ্যে কোনো টপিক পড়ানোর সময় যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা তাহলে কোশ্চেন করতে পারেন। তো আমরা শুরু করছি। প্রথমে দেখেন যে টিস্যু ইঞ্জিনিয়ারিং এন্ড রিজেনারেটিভ থেরাপি। হ্যাঁ, এটা বলতে আসলে আমরা কি বুঝি? এটা হচ্ছে যে আমাদের বডির যে সেলগুলো রয়েছে, একটা টিস্যুর যে সেলগুলো রয়েছে, এটা কি মানে কন্টিনিউয়াসলি পলিফারেশন হয়, তাই না? সেল ডিভিশন হয়, মানে ম্যাক্সিমাম সেলগুলোতে সেল ডিভিশন হয়। তো এই যে সেল ডিভিশনের ক্যাপাসিটি বা একটা টিস্যু রিজেনারেশন বা রিপেয়ারের যে ক্যাপাসিটি, এটাকে যখন আমরা আর্টিফিশিয়ালি কোনো একটা মডিফিকেশনের মাধ্যমে করব, তখনই সেটাকে বলা হয় টিস্যু ইঞ্জিনিয়ারিং এন্ড রিজেনারেটিভ থেরাপি। ওকে, নাওয়াডেজ আমরা এই জিনিসগুলো ইউজ করতেছি, এই টিস্যু ইঞ্জিনিয়ারিং এন্ড রিজেনারেটিভ থেরাপি বেশ কিছু কাজে আমরা এই জিনিসগুলো ইউজ করি। যদিও আমাদের দেশে এটার প্র্যাকটিসটা হয়তো খুব কম হয়, তবে এটা প্রিন্সিপালসটা কি বা এটার ব্যাপারে আমরা একটু জানবো। হ্যাঁ, তো প্রথমে দেখেন এখানে এই চ্যাপ্টারগুলিতে মেইনলি বক্সগুলো খুব ভালো করে পড়তে হবে। আমি বক্সগুলো স্টার মার্ক দিয়েছি আর বাকিগুলো যে হাইলাইট করে দিয়েছি, এই লাইনগুলো পড়লে আপনারা এটা সম্বন্ধে জানতে পারবেন এবং এই ইনফরমেশনগুলো মাথায় থাকলে আশা করি যদিও কোশ্চেন আসে সেক্ষেত্রে অ্যান্সার করা যাবে। আচ্ছা, তো প্রথমে দেখেন the ability of tissues to undergo spontaneous repair and regeneration highly variable। হ্যাঁ, তো যেটা বললাম আর কি, যে আমরা জানি যে আমাদের টিস্যুর একটা টিস্যুর ক্যাপাসিটি অফ রিজেনারেশন এন্ড রিপেয়ার এটা কিন্তু ডিফারেন্ট। ওকে, দিস ইজ ড্রাইভিং দ্য ডেভেলপমেন্ট অফ অ্যাপ্রোচেস দ্যাট হার্নেস দ্য বায়োলজি এট দ্য সাইট অফ টিস্যু ড্যামেজ টু মেডিয়েট রিজেনারেশন থ্রু দ্য লোকালাইজড ডেলিভারি অফ সেল ম্যাটেরিয়াল এন্ড মলিকুল। আচ্ছা, এই যে জিনিসটা, এই যে একটা টিস্যু রিজেনারেশন যে ক্যাপাসিটি, এই টিস্যু রিজেনারেশন ক্যাপাসিটিটা যখন আমরা আর্টিফিশিয়ালি করব, তখন আমাদের তিনটা জিনিসের উপরে নির্ভর করবে জিনিসটা। হ্যাঁ, এই টিস্যু ইঞ্জিনিয়ারিংটা টোটাল তিনটা ফ্যাক্টর এখানে কাজ করে। একটা হচ্ছে সেল, একটা হচ্ছে ম্যাটেরিয়াল এন্ড অ্যানাদার ওয়ান ইজ মলিকিউল। ওকে, সো এখানে এই তিনটা জিনিস সম্বন্ধে আমরা একটু জানবো। এই যেখানে দেখেন একটা সেল, একটা ম্যাটেরিয়াল এন্ড অ্যানাদার ওয়ান ইজ মলিকিউল। ওকে, সো এই এবং এরপরে আমাদের যে একটা এক্সাম্পল যে কি কোন কোন ক্ষেত্রে এই টিস্যু ইঞ্জিনিয়ারিংটা এখন ইউজ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, এটা হচ্ছে টেবিল 4.1 আছে। হ্যাঁ, তো এটা একটু পড়বেন। এখানে স্কিনটা আমরা খুব কমনলি ইউজ করি, মানে স্কিনের যে টিস্যু ইঞ্জিনিয়ারিং যেটা কমনলি ইউজ হচ্ছে, এটা কোন কোন কন্ডিশনে আমরা ইউজ করি। দেখেন বার্ন এন্ড স্কিন ডিফেক্ট আফটার এক্সিশন অফ ট্রমা। ওকে, আচ্ছা, এরপর যেমন ধরেন একটা ওয়াইড স্প্রেড বার্ন যখন হয়, একটা মানে বড় এরিয়াতে যখন বার্ন যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু সবসময় আমরা স্কিন গ্রাফটিং কিন্তু মানে পসিবল হয় না, তখন সেই ক্ষেত্রে আমরা টিস্যু ইঞ্জিনিয়ারিং এর হেল্প নিই। ওকে, এরপর দেখেন আই থেকে রেটিনাল এন্ড কর্নিয়াল ডিজিজের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এই যে এই বক্সে আমরা কোনটা কোনটা এই মানে কোন স্ট্রাকচার বডি বা কোন অর্গানের স্ট্রাকচার আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি প্র্যাকটিক্যালি, সেই জিনিসটা এই বক্সে দেওয়া হয়েছে, একটু পড়বেন। ওকে, এরপরে আমরা চলে আসতেছি যে টিস্যু ইঞ্জিনিয়ারিং এন্ড রিজেনারেটিভ থেরাপির যে পটেনশিয়াল আমরা কি কি ক্ষেত্রে আমরা ব্যবহার করি। দেখেন যে তিনটা পয়েন্ট রয়েছে এখানে। ট্রিটমেন্ট ফর ওয়াইড রেঞ্জ অফ ডিজিজ, যেটা আমাদের আগের বক্সে রয়েছে। এরপরে হচ্ছে ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনস আন্ডারপিন বাই ট্রান্সলেশনাল রিসার্চ, ডেলিভারি স্ট্র্যাটেজি, ক্লিনিক্যাল এভিডেন্স, মানে এটার উপরে যে আমরা যে রিসার্চ করতেছি এখন এবং ডেলিভারি স্ট্র্যাটেজি, ক্লিনিক্যাল এভিডেন্সের উপরে এখনো কাজ চলতেছে আমাদের টিস্যু ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এবং টিস্যু ইঞ্জিনিয়ারিং এই সব ক্ষেত্রে হেল্প করতেছে আমাদের। এরপর হচ্ছে মডেলস টু টেস্ট থেরাপিউটিক এফিকেসি এন্ড টক্সিসিটি। হ্যাঁ, মানে হচ্ছে এই যে টিস্যু ইঞ্জিনিয়ারিংটা, এটা আমাদের থেরাপিউটিক এফিকেসিতে কতটুকু থেরাপিউটিক কাজে আমরা ব্যবহার করতেছি এবং এই টিস্যু ইঞ্জিনিয়ারিং এর ব্যবহারের ফলে কি কি ফার্দার বা ফিউচার কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে, এইটার ব্যাপারে এই টোটাল চ্যাপ্টারটা এখানে ডিসকাস করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন এখানে প্রথমে যে আমরা বললাম তিনটা কম্পোনেন্ট, সেল এবং ম্যাটেরিয়াল এন্ড মলিকুল। এই যে দেখেন এই ফিগারটা যদি আমি আপনাদের একটু ডিসক্রাইব করি তাহলে আপনারা খুব ভালো বুঝতে পারবেন। যেমন দেখেন এখানে কি তিন এই যে রয়েছে যে সেল, এই সেলের এরিয়াতে হচ্ছে এতটুকু হচ্ছে সেলের এরিয়া। হ্যাঁ, দেখেন সেলের ভিতরে কি কি রয়েছে, প্লুরিপোটেন্ট সেল, অ্যাডাল্ট স্টেম এন্ড স্ট্রোমাল সেল এন্ড সোমাটিক, মানে যেটা ডিফারেন্সিয়েটেড সেল, এটা আমরা ডিসকাসে আসবো। এটা হচ্ছে সেলের মধ্যে। হ্যাঁ, এই মলিকুলের মধ্যে রয়েছে এইগুলো। এর মধ্যে কি কন্ট্রোল ডেলিভারি, অ্যান্টি ইনফ্লামেটরি স্টেট এবং অস্টিওজেনিসিটি এই ক্ষেত্রে। এবং ম্যাটেরিয়ালস কি কি ইউজ করতেছি আমরা, এই যে টিস্যু ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কি কি ম্যাটেরিয়ালস আমাদের দরকার হয়, এর মধ্যে রয়েছে হাইড্রোজেল, সিরামিক্স এন্ড পলিমার। ওকে, সো এই টোটাল জিনিসটা নিয়ে আমাদের টিস্যু ইঞ্জিনিয়ারিংটা। এবার দেখেন আমরা যদি সেলের ডিসকাশনে আসি, তো দুই ধরনের সেলের উপরে এই টিস্যু ইঞ্জিনিয়ারিংটা করা হয় মেইনলি। হ্যাঁ, এই দুই ধরনের সেল কি, একটা হচ্ছে সোমাটিক স্টেম সেল, মানে সোমাটিক সেল, এন্ড অ্যানাদার ওয়ান ইজ স্টেম সেল। ওকে, এবং এই যে সোমাটিক সেল, এই সোমাটিক সেলটা হচ্ছে কি, সোমাটিক সেল হচ্ছে একটা ফুললি ডিফারেন্সিয়েটেড স্পেশালাইজড সেল। দেখেন এই যে ফুললি ডিফারেন্সিয়েটেড স্পেশালাইজড সেল, সোমাটিক সেল, এটা হচ্ছে কি বডির যে কোনো নরমাল টিস্যু, যেমন ধরেন স্কিন থেকে আমি একটা সেল নিই, সেই স্কিন থেকে যে সেলটা নিব এটা হচ্ছে সোমাটিক সেল। ওকে, এটা ফুললি ডিফারেন্সিয়েটেড, মানে একটা সেল যখন আমাদের ডেভেলপমেন্ট হয়, তখন এই ডেভেলপ হওয়ার পরে লাস্ট স্টেজে যেই টিস্যুটা হয়, যেমন এই স্কিনের সেলটা তৈরি হলো, স্কিনের সেলটা একদম ফাইনালি যখন মডিফাইড হয়ে যায়, ফুললি ডিফারেন্সিয়েটেড হয়ে যায়, তখন কিন্তু স্কিনের স্ট্রাকচার দিবে, আদারওয়াইজ কিন্তু দিবে না। তো এটাকে বলা হয় ফুললি ডিফারেন্সিয়েটেড স্পেশালাইজড সেল। ওকে, এই ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে সোমাটিক সেল। তো এখানে দেখেন স্কিন হ্যাজ ইঞ্জিনিয়ার্ড ইউজিং কালচার এপিথেলিয়াল সেল গ্রোন ইন ভিট্রো, মানে কি আমরা বডির বাইরে এটা করতেছি, এই জন্য এটা বলা ইন ভিট্রো, ইউজ টু ট্রিট পেশেন্ট ইন বার্নিং, যেটা আমরা একটু আগে বললাম। হ্যাঁ, পড়লাম। তবে দেখেন কন্ড্রোসাইট, কন্ড্রোসাইট কি যেখান থেকে কার্টিলেজ তৈরি হয়। হ্যাঁ, আচ্ছা, কন্ড্রোসাইট হ্যাভ বিন আইসোলেটেড এক্সপ্যান্ডেড ইন ভিট্রো ইমপ্লান্টেড এরিয়া অফ ডেফিশিয়েন্ট কার্টিলেজ ইন এ প্রসিডিওর কল্ড অটোলোগাস কন্ড্রোসাইট ইমপ্লান্টেশন। ওকে, এরকম বেশ কিছু সেক্টর রয়েছে যেখানে আমরা সোমাটিক সেল মানে কি ফুললি ডিফারেন্সিয়েটেড সেল ব্যবহার করছি। তবে দেখেন যেমন ব্লাডার ওয়ালের ক্ষেত্রে, ব্লাডার ওয়ালের থেকে আমরা সেল নিয়ে সেটাকে আমরা মডিফাইড করে এবং সেটাকে ডিফারেন্সিয়েশন করে সেল ডিভিশন হওয়ার পরে তারপরে কিন্তু আমরা আবার রিইমপ্লান্টেশন করছি। ওকে, এখন এই যে সোমাটিক সেল নিচ্ছি, এই সোমাটিক সেলটার ক্ষেত্রে দুই ধরনের ব্যাপার, দুইটা টাইপ রয়েছে। একটা হচ্ছে দেখেন অটোলোগাস, এখানে দেখেন এই যে অটোলোগাস, অ্যানাদার ওয়ান ইজ অ্যালোজেনিক সেল। ওকে, সো অটোলোগাসটা কি, অটোলোগাস হচ্ছে আমার বডির এক পার্ট থেকে নিয়ে যদি আমার বডিতে ইউজ করি সেটা হচ্ছে অটোলোগাস, এবং অ্যালোজেনিক কি অন্য একটা সাবজেক্ট থেকে যখন আমার বডিতে নিব সেটা হচ্ছে অ্যালোজেনিক সেল। ওকে, এখন এই যে অটোলোগাস সেলের অ্যাডভান্টেজটা কি, দেখেন যখন আমরা এই টিস্যু ইঞ্জিনিয়ারিং বা ড্রাফটিং গুলো করবো, বা যখন বাহির থেকে বা অন্য একটা সাবজেক্ট থেকে যখন আমরা কোনো টিস্যু নিব বডিতে, তখন কিন্তু সেটা ফরেন বডি হিসেবে কাজ করবে। ওকে, সো ফরেন বডি হিসেবে কাজ করলে সেটা ইমিউন রিঅ্যাকশন হবে এবং সেটাকে মিনিমাইজ করার জন্য তখন কিন্তু আমরা পেশেন্টকে ইমিউনো কম্প্রোমাইজ করি। ওকে, যেটা আমাদের হচ্ছে বিভিন্ন আমরা যখন এই স্টেম সেল থেরাপি বা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এইসব ক্ষেত্রে কিন্তু আমরা ইমিউনো সাপ্রেশন করে নিই পেশেন্টকে। ওকে, কিন্তু এই অটোলোগাস সেল হলে সুবিধা হচ্ছে পেশেন্টকে তখন আর ইমিউনো সাপ্রেশন করার প্রয়োজন হয় না। ওকে, এটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ অটোলোগাস সেলস ওভার অ্যালোজেনিক সেল। ওকে, আচ্ছা, এরপরে দেখেন এরপরে চলে আসি স্টেম সেল। ওকে,
স্টেম সেল জিনিসটা কি? এটা হচ্ছে আনডিফারেন্সিয়েটেড, মানে একটা সেল থেকে যখন বিভিন্ন ধরনের সেল হতে পারে তখন সেই যে মাদার সেলটাকে সেটাকে আমরা বলবো আনডিফারেন্সিয়েটেড অর স্টেম সেল। ওকে, তো আমাদের বডিতে স্টেম সেল কোথায় আছে? কমনলি আমরা পাই হচ্ছে বোন ম্যারো, যেটাকে আমরা বলি কি হেমাটোপয়েটিক স্টেম সেল। তো আমাদের দেখেন আমাদের এই যে আরবিসি, ডব্লিউবিসি বা প্লাটিলেট, এগুলো সবগুলোই কিন্তু এই হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে আসে। তো এক একটা ডিফারেন্সিয়েশন মেথড এক এক রকম। তো এই যে ডিফারেন্সিয়েশন মেথডটা ভিন্ন 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 হওয়ার ফলে ভিন্ন ভিন্ন সেল তৈরি হচ্ছে। কোন ডিফারেন্সিয়েশন মেথডের ফলে হচ্ছে আরবিসি, কোনটার জন্য হচ্ছে ডব্লিউবিসি, কোনটার জন্য হচ্ছে প্লাটিলেট। ওকে, সো এই যে স্টেম সেল, এই স্টেম সেলটা আমাদের এই ক্ষেত্রে খুব দরকার, এবং স্টেম সেলটা আমি ডাবল স্টার দিয়েছি। সো এই স্টেম সেলটা ভালো করে পড়তে হবে, অল্প একটু পড়া, এখানে বেশি কিছু নেই। এখানে দেখেন স্টেম সেলস আর আনডিফারেন্সিয়েটেড অর নন স্পেশালাইজড সেল দ্যাট আর এবল থ্রু সেল ডিভিশন টু রিনিউ দেমসেলফ ইনডিফিনিটলি। ওকে, মানে সেলফ রিনিউয়াল হতে পারে তারা। ওকে, আচ্ছা, এই স্টেম সেলটা আমরা যে ভাগ করি এর মধ্যে রয়েছে কিছু মানে একটা মানে পটেন্সির উপরে, লেভেল অফ পটেন্সি, যেমন কি এটা প্লুরিপটেন্ট না মাল্টিপটেন্ট। আবার কি রয়েছে, আবার রয়েছে এটার যেই কোথা থেকে এই টিস্যুটা এসেছে এটার উপরে, হ্যাঁ, এমব্রায়োনিক নেই এক্সট্রাএমব্রায়োনিক এটার উপরে। ওকে, তো এই ফিগারটা আমরা একটু ভালো করে বুঝবো। দেখেন এই ফিগারে রয়েছে, দেখেন একটা টোটিপটেন্ট সেল। হ্যাঁ, এই যে টোটিপটেন্ট সেল, এই টোটিপটেন্ট সেলের অ্যাবিলিটি কি? এটা হচ্ছে লিনিয়েজ পটেনশিয়াল, মানে কি টোটিপটেন্ট সেল থেকে কি কি হতে পারে। হ্যাঁ, এখানে দেখেন ক্যাপাবল অফ গিভিং রাইজ টু অল সেল টাইপ অফ দ্য বডি এন্ড এক্সট্রাএমব্রায়োনিক টিস্যু। ওকে, এই প্রশ্নটা আসলে এখান থেকে আসতে পারে যে কোন সেলের ক্যাপাবিলিটি কতটুকু। যেমন দেখেন প্লুরিপটেন্ট সেল যদি হয় সেই ক্ষেত্রে সেটা কি অল সেল টাইপস অফ বডি হবে, কিন্তু এক্সট্রাএমব্রায়োনিক টিস্যু কিন্তু এই ক্ষেত্রে নাই। ওকে, আবার দেখেন মাল্টিপটেন্ট যখন হবে, এই মাল্টিপটেন্ট সেল কি ক্যাপাবল অফ গিভিং রাইজ টু অল সেল অফ পার্টিকুলার টিস্যু অর অর্গান। মানে ধরেন যে একটা যেই সেল থেকে অর্গান স্কিন আসবে, স্কিনের জন্য যেটা আসবে, আবার ধরেন যে পার্টিকুলার টিস্যু বলতে যেটা ধরেন যে শুধু আরবিসি আসবে, তো সেটা হচ্ছে কি এই মাল্টিপটেন্ট সেল। ওকে, এটা হচ্ছে কি শুধু স্পেসিফিক টাইপের সেল প্রডিউস করবে এখান থেকে। আলাদা মানে নালিপটেন্ট সেল, মানে যেখান থেকে নো নট ক্যাপাবল। ওকে, এখান থেকে কিন্তু আর কোনো কিছুই তৈরি হবে। এই ছকটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। ওকে, তাহলে হবে। এরপরে দেখেন, এরপরে রয়েছে কি অ্যাডাল্ট টিস্যু রেসিডেন্ট অর সোমাটিক স্টেম সেল। তো সোমাটিক স্টেম সেলের মধ্যে কি দেখেন, এটা হচ্ছে কি এই সোমাটিক স্টেম সেল আর রেসিডেন্ট ইন ডিফারেন্ট টিস্যুস এন্ড অর্গানস আর রেসপন্সিবল ফর প্রোভাইডিং রিপ্লেসমেন্ট অফ স্পেশালাইজড সেল, যেটা আমরা বললাম। ওকে, কিন্তু যেমন সার্টেন টিস্যু যেমন বোন ম্যারো এন্ড গাট, এগুলোতে কি হয়, এগুলোতে হচ্ছে র্যাপিডলি ডিফারেন্সিয়েশন হতে থাকে এই সেলগুলো। যেমন দেখেন আমাদের আরবিসি 120 দিন পরে আরবিসি ডিস্ট্রাকশন হয়, তাই আবার আরবিসি প্রোডাকশন তৈরি হচ্ছে। ডব্লিউবিসি প্লাটিলেট লাইফ স্প্যান আরো কম, কিন্তু তাহলে কন্টিনিউয়াসলি এই সেলগুলি প্রোডাকশন করা লাগছে এই হেমাটোপয়েটিক স্টেম সেল। ওকে, তাই এটা কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েশন হচ্ছে। আবার দেখেন গাটের যে লাইনিং এপিথেলিয়াম, এই গাটের লাইনিং এপিথেলিয়াম কিন্তু কন্টিনিউয়াসলি শেডিং হচ্ছে এবং কন্টিনিউয়াসলি আবার রিজেনারেট হচ্ছে। সো এদের কিন্তু যে ডিফারেন্সিয়েশন পটেনশিয়াল কিন্তু এদের খুব বেশি। ওকে, সেখানে দেখেন এই দেখেন, তো এই ক্ষেত্রে স্টেম সেল ইন আদার অর্গানস সাচ এজ হার্ট এন্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা হচ্ছে মানে জাস্ট এদের কি, এটা হচ্ছে রিপেয়ার রিপ্লেসমেন্টের রেটটা খুব কম। ওকে, এবং দেখেন সোমাটিক স্টেম সেল হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ডিফারেন্সিয়েট ইনটু লিমিটেড নাম্বার অফ স্পেশালাইজড সেল টাইপস মাল্টিপটেন্ট। এবার দেখেন এর আগে আমরা যেটা ডিসকাস করলাম, কেন বোঝার জন্য ডিসকাস করলাম, মাল্টিপটেন্ট সেল মানে কি স্পেসিফিক সেল বা একটা স্পেসিফিক টিস্যুর সেল যখন তৈরি হবে সেটাকে আমরা বলবো মাল্টিপটেন্ট। ওকে, আচ্ছা, এবং এই মাল্টিপটেন্সিটি আমরা কোথায় দেখি? বেস ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে হেমাটোপয়েটিক স্টেম সেল। ওকে, আচ্ছা, এরপর দেখেন মেসেনকাইমাল স্টেম এন্ড স্টোমাল সেল। এটা হচ্ছে যে মানে মেসেনকাইমাল টিস্যু বলতে কোনগুলো বুঝি, যেখান থেকে আমাদের কানেকটিভ টিস্যু আসে। হ্যাঁ, এই দেখেন কোন কোন জিনিসগুলো এখানে, এই যে দেখেন অস্টিওব্লাস্ট, এডিপোসাইট, কন্ড্রোব্লাস্ট, এই জিনিসগুলো হচ্ছে এই মেসেনকাইমাল স্টেম সেল স্টোমাল সেল থেকে আসে। তো এই টপিকটা আমাদের এখানে খুব একটা ইম্পর্টেন্ট না এখান থেকে। তবে এই দেখেন এখন স্টেম সেল আর স্টোমাল সেলের মধ্যে কি ডিফারেন্স? ওকে, যেহেতু দুইটা নাম দিয়েছে, একদম প্রথমে মানে যখন এই জিনিসটা এই টার্মিনোলজিটা যখন শুরু হয়েছিল তখন এটা ছিল মেসেনকাইমাল স্টেম সেল, বাট এরপরে নাওয়াডেজ নিউয়ার এডিশনে এটা এখন ইউজ হচ্ছে মেসেনকাইমাল স্টোমাল সেল। সো এখানে বলা হয়েছে যে এই যে স্টেম সেলটা মেসেনকাইমাল স্টেম সেল, সো এটা হচ্ছে রিপেয়ার এন্ড রিজেনারেশন ক্যাপাসিটিটা এটা বেশি। ওকে, আর যেটা কিনা ডিরেক্টলি কন্ট্রিবিউট করবে রিপেয়ার এন্ড রিজেনারেশনে, কিন্তু স্ট্রোমাল যেটাকে বলা হচ্ছে তার কাজ হচ্ছে এই যে প্যারাক্রাইন এন্ড সিক্রেটরি বিহেভিয়ারটা এটা মেইনটেইন করবে। ওকে, এবং সেইভাবে সে কি করবে, ইনফ্লুয়েন্স করবে রিপেয়ার এন্ড রিজেনারেশনকে। ওকে, একটা হচ্ছে ডিরেক্টলি রিপেয়ার এন্ড রিজেনারেশন করবে আর আরেকটা হচ্ছে ইনফ্লুয়েন্স করবে। এর মধ্যেই হচ্ছে এই স্টেম সেল এন্ড স্ট্রোমাল সেলের মধ্যে ডিফারেন্স। ওকে, আর এই যে দেখেন এই ফিগারটা দেখে আমরা একটু বুঝতে পারবো, এখানে এই যে মেসেনকাইমাল স্টোমাল সেল, এই স্টোমাল সেল থেকে দুইটা ভাগ, আমরা যদি সেল কালচার করি তাহলে এই সেল কালচার করলে এখান থেকে তিনটা আমরা ট্রাইলিনিয়াস ডিফারেন্সিয়েশন পাবো, মানে অ্যাডিপোসাইট যেখান থেকে ফ্যাটি টিস্যু আসছে, কন্ড্রোসাইট এবং অস্টিওব্লাস্ট যেখান থেকে বোন এবং কার্টিলেজ আসছে। আর অ্যানাদার ওয়ান হচ্ছে কি দেখেন এই ইনফ্লামেটরি ইমিউন প্রসেসের সাথে যারা ইন্টারঅ্যাকশন করবে তাদের হচ্ছে এই যে ব্লাড সেল, দেখেন বি সেল, ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল, ডেনড্রাইটিক সেল, টি সেল, এগুলো তৈরি হবে। ওকে, শুধু এতটুকু ইনফরমেশন মাথায় রাখলে হবে, এখান থেকে ভিতরে খুব একটা বেশি কিছু করার নাই, পড়লে আসলে মানে এখানে যে ইনফরমেশনগুলো এগুলি আমাদের মানে এই ফার্স্ট আমাদের জন্য এগুলি খুব একটা প্রয়োজন নেই। আচ্ছা, এবার হচ্ছে এমব্রায়োনিক স্টেম সেল। এমব্রায়োনিক স্টেম সেল এমব্রায়ো কন্ডিশনে আমরা যে স্টেম সেলটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে এমব্রায়োনিক স্টেম সেল। এখন এই এমব্রায়োনিক স্টেম সেলটা এটা কিন্তু বোথ টটিপটেন্ট এবং প্লুরিপটেন্ট, মানে কি, মানে হচ্ছে যে এটা বডির যে কোনো সেলের যে কোনো সেল টাইপস এমব্রায়োনিক এক্সট্রা এমব্রায়োনিক সেটাতে ট্রান্সফর্ম হতে পারে, আবার হচ্ছে প্লুরিপটেন্ট কি বডির যে কোনো সেল টাইপসে এটা ট্রান্সফর্ম হতে পারে। ওকে, এটাই হচ্ছে ব্যাপার। এখন এই যে এমব্রায়োনিক স্টেম সেল, এই এমব্রায়োনিক স্টেম সেলটা নিয়ে আমরা কোন এমব্রায়োনিক স্টেম সেলটা নিয়ে কাজ করি? এটা হচ্ছে ইনার সেল মাস অফ আর্লি হিউম্যান ব্লাস্টোসিস্ট। যেমন দেখেন আমি যদি ফিগারটা দেখাই, এই যে দেখেন এটা হচ্ছে এই ইনার যে মাস রয়েছে, এই ইনার মাস নিয়ে কিন্তু আমরা কাজ করি। দেখছেন এটা নিয়ে, এই ইনার মাস নিয়ে কিন্তু আমরা এই যে ইনার মাস এটাই হচ্ছে কিন্তু আমরা এখানে নিয়েছি, দেখছেন এটা নিয়ে আমরা এই কাজ করি আর কি। আচ্ছা, সো এতটুকু এখানে দরকার, এরপরে দরকার নেই। এরপর দেখেন ইন্ডিউস প্লুরিপটেন্ট স্টেম সেল, বা এই জিনিসটা হচ্ছে যে আমাদের কিছু স্টেম সেল, যে প্লুরিপটেন্ট স্টেম সেল, এটাকে আমরা জেনেটিক্যালি মডিফাইড করে আমরা বেশ কিছু জায়গায় ইউজ করি। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলো দরকার নেই। এবং এই যে প্লুরিপটেন্ট স্টেম সেল, এই ইন্ডিউস প্লুরিপটেন্ট স্টেম সেল, এই ক্ষেত্রে আমরা কিছু ভাইরাল ফ্যাক্টর ইউজ করি, ভাইরাল ভেক্টর ইউজ করি। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন এক্সাম্পলস বা সেল অ্যাজ এ থেরাপি, মানে আমরা কোথায় কোথায় জিনিসগুলো ব্যবহার করছি, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি, শুধু সেগুলোর নাম জানবেন, আর বেশ কিছু দরকার নেই। ওকে, যেমন এই ফিগার দেখেন, এই যে বডিতে আমরা পেরিফেরাল ব্লাড থেকে মনোনিউক্লিয়ার সেল নেই অথবা স্কিন বায়োপসি থেকে কেরাটিনোসাইট নেই, যখন এটাকে আমরা রিপ্রোগ্রামিং ফ্যাক্টর দেই তখনই সেখান থেকে ইন্ডিউস প্লুরিপটেন্ট স্টেম সেল আসে এবং সেখান থেকে ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর দিলেই ডিফারেন্সিয়েশন হয়ে বিভিন্ন সেল তৈরি হবে। ওকে, আচ্ছা, তো দেখাচ্ছিলাম যে কি কি সেল এটা আমরা ব্যবহার করছি কোথায় কোথায়। যেমন দেখেন স্কিন থেকে সেল নিয়ে আমরা ব্যবহার করছি। দেখেন দ্য ফার্স্ট টিস্যু ইঞ্জিনিয়ার্ড স্কিন কনসিস্টেড অফ এ লেয়ার অফ কেরাটিনোসাইটস গ্রোন অন এ কোলাজেনাস মেমব্রেন। ওকে, আমরা কেরাটিনোসাইটটা নিয়ে কাজ করি এখানে। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন এই যে কেরাটিনোসাইটটা নিয়ে যে কাজ করি, কেরাটিনোসাইটটা
থাকে হচ্ছে ফাইব্রোব্লাস্টের একটা লেয়ারের উপরে। ওকে, এখন ফাইব্রোব্লাস্টের কিন্তু প্রলিফারেশন রেট কেরাটিনোসাইট থেকে বেশি। দ্যাটস ওয়াই ফাইব্রোব্লাস্টটাকে আমরা সাপ্রেস করে রাখি এবং কেরাটিনোসাইটটাকে আমরা ডিফারেন্সিয়েশনের জন্য বিভিন্ন ম্যাটেরিয়াল ইউজ করি। ওকে, এরপর দেখেন আর্টিকুলার কার্টিলেজ রিজেনারেশন, কার্টিলেজ এখানে আমরা ব্যবহার করি। এরপরে রয়েছে ম্যাটেরিয়ালস। হ্যাঁ, মানে আমরা এই টিস্যু ইঞ্জিনিয়ারিং এ কি কি ম্যাটেরিয়াল ইউজ করি এগুলো শুধু নাম জানেন না, কিছু পড়ার দরকার নেই। এর মধ্যে কি কি রয়েছে দেখেন, এর মধ্যে রয়েছে পলিমার, হাইড্রোজেল, অস্টিও ইন্ডাকটিভ সিরামিক, সাচ এস বায়োগ্লাস, এই জিনিসগুলো আমরা ইউজ করি। ওকে, তো এই যে আমি তো দাগিয়ে দিলাম, যেটা আমাদের ক্ষেত্রে লাগতে পারে, যেমন দেখেন ড্যাক্ট্রন বা টেলিলিন, যেটা এটা আমরা ভাস্কুলার গ্রাফটের ক্ষেত্রে ইউজ করি। হ্যাঁ, যখন একটা ভেসেল গ্রাফট হিসেবে আমরা ইউজ করি তখন আমরা ভেইন কিন্তু গ্রাফট হিসেবে ইউজ করি, আর্টিফিশিয়ালি যদি ইউজ করি তখন ড্যাক্ট্রন হিসেবে আমরা ইউজ করতে পারি। ওকে, আর এরপরে রয়েছে কিছু দেখেন পলিক্যাপ্টোল্যাক্টোন, পলিল্যাকটিক অ্যাসিড, পলিগ্লাইকোলিক অ্যাসিড। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা সুচার ম্যাটেরিয়াল ইউজ করি। ওকে, যেহেতু এই জিনিসগুলো সার্জারি ক্ষেত্রে যদি আমাদের দরকার, আমরা যখন অ্যাপ্লাইড ক্ষেত্রে রয়েছে এগুলো, সেজন্য এগুলো একটু দেখবেন। এখান থেকে বেশি কিছু পড়ার দরকার নেই, কারণ এগুলি একটু আসলে হায়ার লেভেল। আমাদের এই ইনিশিয়াল স্টেজ এগুলো পার্ট 1 বা পার্ট এতে বা ফেজ এতে এগুলি আসার সম্ভাবনা খুব কম। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন, এরপরে হচ্ছে মলিকিউল কি কি রয়েছে, এটা আমরা পড়েছি ম্যাটেরিয়াল, এবার হচ্ছে মলিকিউল। এই মলিকিউলের মধ্যে বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের এখানে খুব একটা দরকার নেই। ওই যে আমি যে ফিগারটা দেখিয়েছি সেই ফিগারটা দেখবেন তাহলেই হবে। কি কি রয়েছে এই বেশ কিছু দরকার নেই। এবার চলে আসি, এই যে আমরা টিস্যু ইঞ্জিনিয়ারিং করছি, আর্টিফিশিয়ালি টিস্যু জেনারেট করছি, এগুলো একটু সেফটি কনসার্ন বা কিছু কিন্তু রিস্ক রয়েছে। ওকে, এই রিস্কের মধ্যে কি কি রয়েছে দেখেন, একটা হচ্ছে টিউমার ফর্মেশন। যেমন দেখেন, যেহেতু আমরা একটা বাইরে থেকে সেল ইউজ করছি বা একটা সেলের ক্ষেত্রে যেমন আমরা ভাইরাল ভেক্টর ইউজ করতেছি অথবা কিছু জেনেটিক মিউটেশন করতেছি, কিছু ম্যাটেরিয়াল ইউজ, এর ফলে কিন্তু একটা সেল নরমাল সেল ম্যালিগন্যান্সিতে ট্রান্সফর্ম হতে পারে। ওকে, সেটা একটা রিস্ক ফ্যাক্টর। এছাড়া কি রয়েছে দেখেন, জেনেটিক এন্ড এপিজেনেটিক অ্যাবনর্মালিটি, ট্রান্সমিশন অফ ইনফেকশন, পুয়ার ভায়াবিলিটি এন্ড লস অফ ফাংশন, ডিফারেন্সিয়েশন টু আনডিজায়ার্ড সেল টাইপস, রিজেকশন এন্ড সাইড এফেক্টস অফ ইমিউনোসাপ্রেশন। ওকে, মানে অ্যালোজেনিক সেলের ক্ষেত্রে আমরা ইমিউনোসাপ্রেশন করি, তাহলে সেই ক্ষেত্রে কি এটা রিজেকশন হওয়ার চান্স থাকে এবং এই ইমিউনোসাপ্রেশনের কিছু সাইড এফেক্ট থাকে। ওকে, এই টেবিলটা খুব ভালো করে বলবেন, যেন আমি এখানে ডাবল স্টার দিয়েছি এটা। আচ্ছা, আর এছাড়া আর এর চ্যাপ্টারে বেশি কিছু নাই। তো যদি এই চ্যাপ্টারের ব্যাপারে আপনার কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। আর কোনো কোশ্চেন রয়েছে? আচ্ছা, তাহলে আমরা নেক্সট চ্যাপ্টারে যাই। নেক্সট হচ্ছে চ্যাপ্টার 7। শোল্ডার স্যাক্রাল রিজিয়ন স্কাল্প, মানে আমরা যদি লং টাইম ধরে একটা সার্জারি করি তখন কিন্তু সেখানে প্রেসারের ফলে তখন কিন্তু প্রেসার নেক্রোসিস হবে। আচ্ছা, স্টিপ টেন্ডেনবার্গ পজিশন ক্যান কজ রেসপিরেটরি কম্প্রোমাইজ এন্ড রেইজ ইন্ট্রাক্রেনিয়াল এন্ড ইন্ট্রাঅকুলার প্রেসার। ওকে, এই দেখেন, এইজন্য এটা স্টিপ টেন্ডেনবার্গ পজিশন, এই পজিশনটা দেখলে বুঝতে পারবেন যে এখানে হেড রিজিয়নে কিন্তু ব্লাড সাপ্লাইটা এখানে কিন্তু বেড়ে যায়। ওকে, যেহেতু মানে লেগ এন্ডটা কিন্তু এই ক্ষেত্রে অনেক উপরে থাকে, এইজন্য এই কমপ্লিকেশনগুলো ডেভেলপ করতে পারে। আচ্ছা, এরপরে চলে আসছে প্রোন পজিশন। হ্যাঁ, এই প্রোন পজিশনটা আমরা কোথায় কোথায় ব্যবহার করি? হ্যাঁ, তার আগে দেখেন প্রোন পজিশনটা কি, মানে উপর হয়ে যে পজিশনিংটা করি আমরা, এটা হচ্ছে প্রোন পজিশন। ওকে, এই প্রোন পজিশনটা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি দেখেন। This position is used in spinal surgery and in certain general surgical procedure, extralevator abdominoperineal excision for rectal cancer. Okay, এবং এই ক্ষেত্রে আমরা একটা কমন মডিফিকেশন করি। হ্যাঁ, পেরিনিয়াম রিজিয়নের একটা এক্সেলেন্ট এক্সেস পাওয়ার জন্য আমরা এটা একটু মডিফাই করে জ্যাক নাইফ পজিশন বলি। জ্যাক নাইফ, এই দেখেন, এটা হচ্ছে জ্যাক নাইফ পজিশন। এটা হচ্ছে জ্যাক নাইফ পজিশন। হ্যাঁ, এটা হচ্ছে কি, যেটা ওয়েস্ট রিজিয়নটা থাকে এই রিজিয়নটা উপরের দিক থাকে, বাকি এই যে দুইটা মানে বেডের যে
পার্ট রয়েছে এগুলো হচ্ছে নিচের দিকে থাকে। ওকে, এটা হচ্ছে জ্যাক নাইফ পজিশন। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে কি কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারি এখানে, পোটেনশিয়াল কমপ্লিকেশন। দেখেন এখানে ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি এন্ড শোল্ডার ডিসলোকেশন, ফেশিয়াল ট্রমা ইনক্লুডিং ব্লাইন্ডনেস সেকেন্ডারি টু ভাস্কুলার কন্ডিশন অফ দ্য আই, প্রেশার নেক্রোসিস অফ ব্রেস্ট, এক্সটার্নাল জেনিটালিয়া এন্ড প্রেশার বিয়ারিং বনি প্রবলেম। যেহেতু আমরা পেশেন্টটাকে প্রোন পজিশন মানে উপর করে রাখি, সেহেতু এই যে ব্রেস্ট এক্সটার্নাল জেনিটালিয়ার উপরে কিন্তু প্রেশার বাড়ে। ওকে, সো সেই ক্ষেত্রে কিন্তু প্রেশার নেক্রোসিস হতে পারে এখানে। এছাড়া কি রয়েছে, এছাড়া হতে পারে ডিসপ্লেসমেন্ট অফ এন্ডোট্রাকিয়াল টিউব। কারণ হচ্ছে নরমালি যখন আমরা একটা পেশেন্টকে সুপাইন পজিশন থেকে অন্য কোনো পজিশনে সার্জারি করতে যাই, তখন আমরা যখন ইনটিউবেশন করি, ইনটিউবেশন কিন্তু সুপাইন পজিশন করি, করার পরে তখন আমরা পেশেন্ট পজিশনটা চেঞ্জ করি। ওকে, যেহেতু পেশেন্টটা মুভ করার প্রয়োজন হয় তখন, সেজন্য কিন্তু ডিসপ্লেসমেন্ট হওয়ার একটা চান্স থাকে। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে দেখেন, এরপর হচ্ছে ল্যাটারাল পজিশন। ওকে, এই ল্যাটারাল পজিশন কি রাইট ল্যাটারাল হতে পারে অথবা লেফট ল্যাটারাল হতে পারে। তো এই ল্যাটারাল পজিশনটা আমরা কোথায় কোথায় ব্যবহার করি দেখেন, ল্যাটারাল পজিশন অলসো গুড ফর অ্যাক্সেস টু দ্য থোরাক্স when performing a lateral thoracotomy। এবং এছাড়া দেখেন মডিফাইড ল্যাটারাল পজিশন, যেটাকে আমরা কিডনি পজিশন বলি। হ্যাঁ, এটা আমাদের বেশ কিছু জায়গায় ইউজ করি আমরা, ইউরোলজিক্যাল এন্ড রেক্টোপেরিটোনিয়াল প্রসিডিউর বাই ইনক্রিজিং দ্য ডিসটেন্স বিটুইন দ্য কোস্টাল মার্জিন এন্ড আইলিয়াক বোন। এই যে দেখেন কিডনি পজিশন, দেখেন এই যে কিডনি পজিশনের ফলে এখানে দেখেন কি হচ্ছে, এখানে আমাদের এই যে ডায়াফ্রাম এবং আইলিয়াক রিজিয়ন, এটা যদি আইলিয়াক রিজিয়ন হয় এখানে, আর এখানে হচ্ছে ডায়াফ্রাম, তাহলে এটা ডিসটেন্সটা কিন্তু বাড়তেছে। হ্যাঁ, এই কিডনি পজিশনের ফলে। ওকে, আচ্ছা এরপর এটা পোটেনশিয়াল কমপ্লিকেশনটা কি দেখেন, ভেনাস এন্ড আর্টেরিয়াল ইনসাফিসিয়েন্সি প্রোলং প্রসিডিউর ক্যান লিড টু লিম্ব ইস্কিমিক কম্পার্টমেন্ট সিনড্রোম বিসাইডস হ্যাভিং এ হায়ার চান্স অফ ডিপ ভেনাস থ্রোম্বোসিস। ওকে, যে এই সুপাইন পজিশন ক্ষেত্রে, এই পজিশনগুলোর ক্ষেত্রে কিন্তু যদি লং টাইম সার্জারি করি তখন কিন্তু একটা ডিপ ভেনাস থ্রোম্বোসিস হওয়ার চান্স থাকে। এরপর দেখেন ডিজিটাল অ্যাম্পুটেশন এট দ্য এজ অফ দ্য বেড, এই এজ অফ দ্য বেডে যদি এখানে প্রেসার থাকে কোনো বেশি, তখন কিন্তু ডিজিটাল অ্যাম্পুটেশন হওয়ার চান্স থাকে। এরপর দেখেন হাইপারফ্লেকশন ক্যান কজ ড্যামেজ টু দ্য সায়াটিক নার্ভ, স্যাফানাস এন্ড পেরিনিয়াল নিউরোপ্রাক্সিয়া when legs are placed in the stirrups। ওকে, এই দেখেন যখন আমরা স্টিরাপস ব্যবহার করি, এটাকে আমরা স্টিরাপস বলছি। হ্যাঁ, এই যে স্টিরাপস গুলো যখন আমরা ব্যবহার করি তখন এখানে যদি বেশি প্রেসার থাকে তখন কিন্তু এই যে পেরোনিয়াল এন্ড স্যাফানাস নিউরোপ্রাক্সিয়া হতে পারে। আচ্ছা এরপরে দেখেন, এরপরে হচ্ছে একটা সার্জিক্যাল সাইট প্রিপারেশন। মানে কি, যখন আমরা একটা সার্জারি করি তখন কি আমরা স্কিন ওয়াশ দিই, তাই না? আমরা বলি যে ওয়াশ দাও ওয়াশ দাও ওয়াশ দিই আমরা। তো এটাই হচ্ছে সার্জিক্যাল সাইট প্রিপারেশন। এই ওয়াশের আগেও বেশ কিছু স্টেপ রয়েছে, যেমন হেয়ার রিমুভাল, অথবা বডি থেকে কোনো ফরেন মানে এই ওই উন্ড থেকে বা ওই স্কিন এরিয়া থেকে কোনো ফরেন বডি থাকলে অথবা কোনো মেটাল থাকলে সেটা রিমুভাল করা, হেয়ার রিমুভাল করা, এগুলি হচ্ছে আমাদের প্রিপারেশন অফ সার্জিক্যাল সাইটের পার্ট। তো প্রথমে দেখেন বডিতে যদি কোনো মেটাল থাকে অথবা কোনো ফরেন বডি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সার্জারির আগে এগুলো রিমুভ করতে হয়। কারণ হচ্ছে যখন আমরা যদি ডায়াথার্মি ইউজ করি, এই ডায়াথার্মিটা কিন্তু তখন এই ক্ষেত্রে কিন্তু একটা সার্কিটের মধ্যে কিন্তু এই মেটালটা চলে আসবে, যদি তার মানে কারেন্ট ফ্লো যদি পসিবল হয় সেই মেটালের মধ্যে, তাহলে অথবা যেখানে আমরা সার্জারি করবো তার কাছে যদি কোনো মেটাল থাকে, কোনো ফরেন বডি থাকে, লাইক কোনো পায়ার্সিং থাকে, কোনো রিং থাকে, তখন কিন্তু সেটা একটা ইনফেক্টিভ ফোকাই হিসেবে কাজ করে। এই জন্য এগুলি আগে রিমুভ করে ফেলতে হবে। হ্যাঁ, আচ্ছা এরপর দেখেন, তারপর ধরুন আমরা যদি কোনো ডিজিটের সার্জারি করি, মানে আঙুল প্লে সার্জারি করি, সেটা যদি কোনো রিং থাকে, নরমালি কি হয়, যে কোনো সার্জারিতে পোস্ট অপারেটিভ পিরিয়ডে কিন্তু অনেক সময় ইডিমা ডেভেলপ করতে পারে, এটা আস্তে আস্তে সাবসেট করে দেয়। কিন্তু যদি রিং থাকে তখন কিন্তু দেখেন ইডিমার ফলে কিন্তু প্রেশার আসবে ওই ডিজিটের উপর, এবং কিন্তু সেই ক্ষেত্রে ইস্কিমিয়া হয়ে যেতে পারে সেখানে। হ্যাঁ, আচ্ছা এরপর দেখেন হেয়ার রিমুভাল ফ্রম দ্য সার্জিক্যাল সাইট। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট। এখন হেয়ার রিমুভাল আমরা কখন করব? দেখেন আইডিয়াল টাইম এন্ড প্লেস ফর হেয়ার রিমুভাল ইজ অন দ্য অপারেটিং টেবল আফটার এ ডোজ অফ প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক ইজ গিভেন। ওকে, এই যে সেটা মাথায় রাখবেন। হ্যাঁ, এবং আমরা কিভাবে হেয়ার রিমুভাল করব, এটা বলা হয় স্কিন ক্লিপার, যেটা কিনা ডিসপোজেবল ব্লেড থাকে, সেটা দিয়েই হেয়ারটা রিমুভাল করা উচিত, এবং এই ক্ষেত্রে শেভিং রেজার ব্যবহার করা ঠিক না। ওকে, আচ্ছা এরপর হচ্ছে স্কিন অ্যান্টিসেপসিস। এখন এই স্কিন অ্যান্টিসেপসিসের ক্ষেত্রে WHO রিকমেন্ড করে হচ্ছে ক্লোরোহেক্সিলিন অ্যালকোহল। তবে আমাদের দেশে বা নরমালি যে কোনো সার্জারির আগে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ব্যবহার করা হয় পভিডন আয়োডিন। এই আয়োডিন বেসড যেই অ্যান্টিসেপটিক ওয়াশ রয়েছে, হ্যাঁ, সেগুলি কিন্তু আমরা ব্যবহার করি। আচ্ছা সেক্ষেত্রে ক্লোরোহেক্সিলিন ব্যবহার করা হয়। তবে এই স্কিন অ্যান্টিসেপসিসের ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমরা কিন্তু এই যে স্কিনটা ওয়াশ দিই, এটা কিন্তু ব্যাকটেরিয়া যে কন্টামিনেশন আছে সেটা কিন্তু কমানোর জন্য, এটা কিন্তু এখান থেকে স্টেরিলাইজেশন হয়ে যাবে না, একদম জাস্ট ব্যাকটেরিয়াল লোডটা কমানোর চেষ্টা করি আমরা। হ্যাঁ, এবং যখন আমরা স্কিন ওয়াশ দিব, ওয়াশের পরে ওই স্কিনটা ড্রাই হওয়ার জন্য সময় দিতে হবে। দুঃখের কথা হলো সত্যি যে আমরা আসলে প্র্যাকটিক্যাল লাইফে সেটা শুকানোর মতো পর্যাপ্ত সময় দেই, কিন্তু according to Belov, এটাতে বলা হয়েছে, ওকে, দেখেন it is important to allow antiseptic solution to dry and to avoid dripping of the solution onto the diathermy electrode or pooling under the patient. ওকে, আচ্ছা এরপর আমরা চলে আসি, আমি স্কিন ওয়াশ দিলাম, এরপর আমরা কি করি, ড্র্যাপিং করি। হ্যাঁ, তো ড্র্যাপিংটা কি আসলে, ড্র্যাপিংটা হচ্ছে আমাদের স্টেরাইল ফিল্ড থেকে বা যেখানে আমরা স্কিন ইনসিশন দিব, যে জায়গাটা আমরা অপারেটিভ ফিল্ড, তার বাহিরের যে এরিয়া আনস্টেরাইল জায়গাটুকু আছে ততটুকুকে আমরা ঢেকে দিব, সেটাই হচ্ছে ড্র্যাপিং। ওকে, এই ড্র্যাপিংটা এক্ষেত্রে কি দেখেন, ইট ইজ অ্যাডভাইজেবল টু স্ট্যান্ড অ্যান আর্ম লেন্থ অ্যাওয়ে ফ্রম দ্য অপারেটিং টেবিল। আমরা যখন ড্র্যাপিং শীট দেই পেশেন্টের উপরে, তখন আমরা এক হাত দূর থেকে এই ড্র্যাপিং শীটটা দিব, অপারেটিং টেবিলের সাথে টাচ লাগা যাবে না। ঠিক আছে, কারণ যখন আমরা সার্জারি করি তখন কিন্তু আমরা স্টেল গাউন পরে থাকি। ওকে, অপারেটিং টেবিলের কাছে লাগলে জান স্টেল হয়ে গেল, সো এগুলো করা যাবে না। ওকে, এই জিনিসগুলো একদম একদম বেসিক, এগুলো একবার করে পড়বেন, তাহলে দেখবেন সব মানে আমাদের যেই আমরা প্র্যাকটিক্যাল লাইফে ওটিতে যে ওটি এটিকেট আমরা মেইনটেইন করি, এটার ব্যাপারে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এরপর দেখেন যে এই সামারি বক্সে রয়েছে সাইলেন্ট ফিচার্স ইন প্রিপেয়ারিং দ্য অপারেটিভ এরিয়া। ওকে, তো যেটা আমরা এখন ডিসকাস করলাম এটাই রয়েছে, সামারি বক্সটা ভালো করে পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা এরপর দেখেন সার্জিক্যাল এক্সপোজার এন্ড উন্ড অ্যাপ্রক্সিমেশন। হ্যাঁ, মানে হচ্ছে যে আমরা একটা সার্জারি করার জন্য উন্ডটা কতটুকু ইনসিশন দিব, কতটুকু এক্সপ্লোর করব, এবং ক্লোজারের সময় আমরা কিভাবে করব, এটার ব্যাপারে এখানে কথা বলা হয়েছে। হ্যাঁ, তো প্রথমে স্কিন ইনসিশন। স্কিন ইনসিশনের ক্ষেত্রে বলা হয়েছে যে যখন আমরা স্কালপেল হ্যান্ডলিং করি এবং স্কালপেলটা দিয়ে যখন আমরা ইনসিশন দিব, তো আমার ব্লেডটা হইতে হবে স্কিনের পারপেন্ডিকুলার, মানে ঠিক 90 ডিগ্রিতে আমি ইনসিশন দিব। যদি আমি ইনসিশনটা কার্ভ করে দিই, তখন কি হবে, এক পাশে আমার স্কিনের যে কিছুটা লেয়ার বেশি চলে আসবে, এক পাশে চলে আসবে কম। যেমন দেখেন আমি যদি দেখাই, ধরেন আমি যদি একটা স্কিন ইনসিশন ঠিক সোজা এইভাবে দিই, তাহলে কিন্তু আমার এই যে স্কিন অ্যাপ্রক্সিমেশনটা, ধরেন এটা যে অ্যাপ্রক্সিমেশনটা ঠিক মতো হবে। হ্যাঁ, সাইড ভিউ থেকে যদি আমি দেখি তখন কিন্তু ঠিক এইরকম হবে। ওকে, বাট যদি আমি অবলিকলি দিই একটা ইনসিশন, তখন কি হবে দেখেন, তখন চলে আসবে এইরকম আর চলে যাবে এইরকম, তাই না? ওকে, সো তখন যখন ক্লোজ করবো বা স্টিচ দিব, তখন কিন্তু এই জায়গাটা এটার মতো এতটা সুন্দর অ্যাপ্রক্সিমেশন হবে। বোঝা গেল কি আমার ফিগারটা? সো এই জন্য এটাকে বলা হয়েছে যে রাইট অ্যাঙ্গেলে আমরা স্কিন ইনসিশন দিব। ওকে, আচ্ছা
এরপর দেখেন এই যে এই স্কিন ইনসিশনটা আমরা দেই, সো কোন লাইন বরাবর দিব, কিভাবে দিব, স্কিন ইনসিশনটা কোথায় দেই আমরা, হ্যাঁ? এখানে বলা হয়েছে যে এখানে কিছু ফ্যাক্টর কাজ করে, হ্যাঁ? একটা ফ্যাক্টর কি স্কিন টেনশন লাইন এন্ড কসমেসিস। তো এই কসমেসিসের ক্ষেত্রে আমরা আমাদের বডিতে একটা ল্যাঞ্জার্স লাইন বলি আমরা, হ্যাঁ? ল্যাঞ্জার্স লাইন জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের যে ডার্মাল কোলাজেন ফাইবার, এই কোলাজেন ফাইবারকে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ? মানে আমরা যদি স্কিনটাকে অ্যাপোজ করি তখন দেখবেন একটু চামড়ায় ভাঁজ পড়ে, তাই না? তো বডির এক এক পার্টে কিন্তু ভাঁজের ডিরেকশন এক এক রকম, এটাই হচ্ছে ল্যাঞ্জার্স লাইন। ওকে, এই ল্যাঞ্জার্স লাইন বরাবর যদি আমরা ইনসিশন দিই তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কসমেসিসটা মেইনটেইন হয়। ওকে, আচ্ছা এখানে দেখেন বডিতে আমরা কি কি ইনসিশন দিই, বেশ কিছু ইনসিশন রয়েছে এখানে। যেমন দেখেন এটা হচ্ছে স্টার্নোটমি, এরপরে এটা হচ্ছে সাব অ্যারিওলার ইনসিশন, এরপর সি রয়েছে বা পেরিয়ালার অ্যারিওলার ইনসিশন বলে, এটা হচ্ছে ইনফ্রামেমারি, এটা হচ্ছে কচাস ইনসিশন বলে, সাবকোস্টাল ইনসিশন বলে ডিয়াম, হ্যাঁ? এটা হচ্ছে কি প্যারামিডিয়ান ইনসিশন, এটা হচ্ছে ট্রান্সভার্স, এটা গ্রিডাইরন, এটা ফেনেস্টিশিয়াল এবং এটা পেরিয়াম্বিলিকাল, হ্যাঁ? প্যারাম্বিলিকাল। এবং এই ক্ষেত্রে আবার এখানে কি রয়েছে দেখেন, এই যে জেতে রয়েছে কচাস ইনসিশন ফর থাইরয়েডেক্টমি, তারপর হচ্ছে ক্লামশেল থোরাসিক থোরাকোটমি, এরপর রয়েছে এটা শেভরন ইনসিশন বলি আমরা, হ্যাঁ? এটা শেভরন ইনসিশন, এটা কি মিডলাইন ইনসিশন, হ্যাঁ? এবং এটা হচ্ছে ইনগুইনাল ইনসিশন। ওকে, কিছু ব্লেড রয়েছে দেখেন, এই যে ব্লেড 23 নাম্বার ব্লেড, 22, এই যে 15, 11, 10, এগুলো হচ্ছে কমনলি ইউজ করি আমরা, হ্যাঁ? তবে এই যে দেখেন এই 11 নাম্বারটা শার্প কিন্তু একদম মানে টিপ কিন্তু একদম পয়েন্টেড টিপ। এটা আমরা কোথায় ব্যবহার করি, মেইনলি ডিপার স্ট্রাকচার মানে অ্যাবসেস যখন ড্রেন করি, যেখানে আমাদের স্ট্যাপ করা লাগবে তখন আমরা এই 11 নাম্বার ব্লেডটা ইউজ করি। ওকে, আদারওয়াইজ কমনলি আমরা এই যে 10, 20, 10 বা 22 এগুলো আমরা ইউজ করি। আর 15 নাম্বার ব্লেড ইউজ করি মানে ছোট কোনো লাম্প এক্সিশনের ক্ষেত্রে, বা যখন আমরা স্মল ইনসিশন দিব বা পেডিয়াট্রিক্সের ক্ষেত্রে তখন আমরা এই 15 নাম্বার ব্লেডটা ব্যবহার করি, হ্যাঁ? আচ্ছা এরপর হচ্ছে কি দেখেন, এই যে স্কিন ইনসিশনের ক্ষেত্রে একটা কি দেখলাম আমরা, ল্যাঞ্জার্স লাইন, অ্যানাদার ওয়ান ইজ অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, মানে কি আমরা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার দেখে বা অ্যানাটমিক্যাল স্ট্রাকচারের কথা মাথায় রেখে আমরা ইনসিশন, যেমন ইনসিশন কখনো বনি প্রমিনেন্সের উপর দেওয়া যাবে না, কারণ কি বনি প্রমিনেন্সের উপরে শুধু স্কিনটা যে থাকে তার কিন্তু ওখানে ব্লাড সাপ্লাইটা কম থাকে, দ্যাটস ওয়াই হিলিং পাওয়ারটা ওখানে কম। ওকে, এই জন্য আমরা বনি প্রমিনেন্সটা অ্যাভয়েড করি। ওকে, আর এটা কি অ্যাডিকুয়েট অ্যাক্সেস ফর দ্য প্রসিডিউর, মানে আমি একটা যে কোনো সার্জারি করব তার জন্য আমার ওই সার্জিক্যাল ফিল্ডে বা ওই প্যাথোলজিটা আমার এক্সপোজ করার জন্য আমার কিন্তু অ্যাডিকুয়েট অ্যাক্সেস লাগবে, সেই অ্যাক্সেসের উপরে কতটুকু আমার অ্যাক্সেস দরকার তার উপরে ভিত্তি করে আমার ইনসিশন লেন্থটা হবে এবং কোন রিজন ইনসিশন দেব সেটা দরকার হবে। ওকে, আচ্ছা এই যেমন দেখেন elliptical incision must be at least 3 times as long as it is wider for the wound to heal without tension. ওকে, মানে elliptical incision যখন দেই আমরা তখন এটা at least 3 times লং হতে হয়। যেমন ধরেন এটা যদি একটা ধরেন একটা সিস্ট, হ্যাঁ? তো আমি যখন এটাকে এক্সিশন করব তখন এটার যে লেন্থ এটা যদি x হয় তাহলে আমি এই একটা x, এই ধরেন আরেকটা x দূরত্ব, এই আরেকটা x দূরত্ব, হ্যাঁ? এইটুক দূরত্ব নিয়ে আমি একটা ইনসিশন দিই, elliptical incision। ওকে, এটার কথাই বলা হয়, তাহলে হচ্ছে আমার অ্যাডিকুয়েট মানে টেনশন থাকবে, খুব বেশি টেনশন এখানে থাকবে না প্রোজেকশন। ওকে, এবং এরকম ভাবে করলে ডগ এয়ার হবে না। এই যে ডগ এয়ার কথা বলতে বলতে চলে আসলো, দেখেন যখন আমরা একটা ইলিপ্টিক্যাল ইনসিশন দিয়ে সাইজটা যখন ঠিকমতো না হবে তখনই এই ডগ এয়ার ক্রিয়েট হয়, হ্যাঁ? এই ডগ এয়ার ক্রিয়েটের ক্ষেত্রে ডগ এয়ারটাকে আমরা কি করি, একটা লিপ কেটে তারপরে আমরা বাকি করে দিই, এটা আমরা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে ব্যবহার করি, এখান থেকে খুব একটা দরকার নেই। তবে যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে বক্সটা, সার্জিক্যাল এক্সপোজার অফ দ্য অ্যাবডোমেন, এই বক্সটা কিন্তু এখানে খুব দরকার। এখানে দেখেন কি রয়েছে, ওপেন সার্জিক্যাল এক্সপোজার, যেমন ইন্ট্রাপেরিটোনিয়াল অ্যাক্সেসের জন্য আমরা কি ইনসিশন দিতে পারি, লংজিটুডিনাল, ট্রান্সভার্স, অবলিক, পেলভিক, এগুলো। এছাড়া রয়েছে রেট্রোপেরিটোনিয়াল অ্যাক্সেস, তার জন্য ফ্লাঙ্ক ইনসিশন দিতে পারি, এবং মাল্টি কম্পার্টমেন্ট অ্যাক্সেসের জন্য থোরাক অ্যাবডোমিনাল ইনসিশন আমরা দিতে পারি। ওকে, এছাড়া রয়েছে ল্যাপারোস্কোপিক এক্সপোজার। আচ্ছা এরপরে হচ্ছে আমরা যে এই ইনসিশনটা দিব এটা কি আমরা স্কালপেল ইউজ করব নাকি ডায়াথার্মি ইউজ করব। ওকে, সো এটার ক্ষেত্রে বেশ কিছু মতামত রয়েছে, তবে এটা যেই সার্জন যেভাবে মানে চয়েস করে বা তার যেই মেথড সেই মেথডে করলেই এটা কিন্তু হবে, এটা ক্ষেত্রে কোনো খুব একটা বাধা ধরার নিয়ম নাই, কমনলি আমরা স্কালপেল ইউজ করি, হ্যাঁ? আচ্ছা এবার ট্রান্সফার বা ট্রান্সফার ভার্সেস লংজিটিউড, এগুলো সবকিছুই ওই অপারেশনের জন্য কোনটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট এবং সার্জনস চয়েসের উপর ভিত্তি করে সার্জারিটা করা। ওকে, আচ্ছা এটা হচ্ছে ল্যাপারোস্কোপিক অ্যাক্সেস এন্ড পোর্ট প্লেসমেন্ট। আচ্ছা ল্যাপারোস্কোপিক অ্যাক্সেস আমরা দুইভাবে করি, একটা হচ্ছে ওপেন টেকনিক আর হচ্ছে ক্লোজ টেকনিক। আমাদের এই লেভেলে এর বেশি কিছু আর জানার প্রয়োজন হয় না, হ্যাঁ? এই দেখেন এখানে ইনসিশন দিয়েছে, দেখেন এই যে ইনসিশন দিলাম, এটা হচ্ছে মিডলাইন, হ্যাঁ? মিডলাইন ইনসিশন, হ্যাঁ? এক্সটেন্ডেড মিডলাইন। ওকে, আচ্ছা এই মিডলাইন ইনসিশন দেওয়ার পরে স্কিনের পরে সাবকিউটেনিয়াস টিস্যু, তারপরে চলে আসলো ফ্যাট, হ্যাঁ? ফাশাল লেয়ার চলে আসলো, এরপরে দেখেন চলে আসলো কি লিনিয়ার অ্যালবা, এই লিনিয়ার এক্সিশন করে তারপরে চলে আসলো পেরিটোনিয়াম, তারপরে চলে আসলো পেরিটোনিয়াম ওপেন করলেই তখন আমরা একদম ইন্ট্রাঅ্যাবডোমিনাল স্পেসে চলে যাব। ওকে, এই ফিগারটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা আর এটা হচ্ছে ল্যাপারোস্কোপিক পোর্ট প্লেসমেন্টের একটা ফিগার, হ্যাঁ? যেটা আম্বিলিকাস, আমরা যে ল্যাপারোস্কোপিকের সময় আম্বিলিকাল পোর্টটা ক্রিয়েট করি সেটা কিভাবে ক্রিয়েট করি সেটার ব্যাপারে এখানে বলা হয়েছে। তো সেটা একটু দেখে নিলেই হবে, এটা একটা ওপেন মেথড মতো, এটা ডিটেইলস আমাদের কোনো দরকার নেই। সো তবে একটা জিনিস কি, এটা যে প্রিন্সিপাল একটা বেসিক জিনিস, আমরা গ্যাস ইউজ করি কার্বন ডাই অক্সাইড, কেন আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাসটা ইউজ করি, কারণ এটা ইনার্ট, মানে কার্বন ডাই অক্সাইডটাকে যদি আমরা অক্সিজেন ইউজ করি তো আমরা তো ভিতরে ডায়াথার্মি করি, ডায়াথার্মিতে সেখানে একটা এনার্জি সোর্স আমরা ভিতরে দিচ্ছি, অক্সিজেন থাকলে কিন্তু সেখানে কম্বাশন হতে পারে, কিন্তু কার্বন ডাই অক্সাইডে সেটা হবে না, এইজন্য কার্বন ডাই অক্সাইড। ওকে, আচ্ছা এবং দেখেন এটার যে কার্বন ডাই অক্সাইড কতটুকু কিভাবে দেই, ফ্লো 1 to 4 লিটার পার মিনিট, এবং এটা ম্যাক্সিমাম প্রেসার হবে 15 মিলিমিটার মার্কারি, এবং ম্যাক্সিমাম ফ্লো রেট হবে 20 লিটার পার মিনিট, এতটুকু খালি মনে রাখলেই হবে। ওকে, আচ্ছা এরপর দেখেন এইটুকু মনে রাখবেন, এরপর দেখেন একটা আছে পামার্স পয়েন্ট, এটা একটু মনে রাখবেন, এটা মুখস্থ এখান থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। এটা পামার্স পয়েন্টটা কি, এটা হচ্ছে যে আমাদের লেফট সাবকোস্টাল যে মার্জিন রয়েছে এই মার্জিনের মিড ক্লাভিকুলার লাইনের নিচে 3 সেন্টিমিটার বিলো যে পয়েন্ট হচ্ছে পামার্স পয়েন্ট। যেমন ধরেন আমি এই পেশেন্টের উপর দেখাচ্ছি, যেমন দেখেন এটা হচ্ছে লেফট মিড ক্লাভিকুলার লাইন, তাই না? এই মিড ক্লাভিকুলার এটা 3 সেন্টিমিটার দূরে যে এই পজিশনটা এটাই হচ্ছে পামার্স পয়েন্ট, হ্যাঁ? ওকে, এটা শুধু একটু জানলেই হবে। আচ্ছা এরপর দেখেন আমরা যে সার্জারির সময় বা ল্যাপারোস্কোপিক সার্জারির সময় যে অ্যাবডোমিনাল প্রেসার কতটুকু মেইনটেইন করে, দেখেন অ্যাবডোমিনাল প্রেসার রিডিং লেস দেন 10 মিলিমিটার মার্কারি, হ্যাঁ? এখানে প্রসিডিউর দিয়েছে, ওপেন টেকনিক, ক্লোজ টেকনিক, এটা আমাদের এক্ষেত্রে দরকার নেই। আচ্ছা এবং দেখেন আর ল্যাপারোস্কোপিক সার্জারির ক্ষেত্রে আমরা যে ট্রকারটা ইন্ট্রোডাকশন করি অ্যাবডোমিনাল ক্যাভিটিতে সেটা কিন্তু সবসময় পারপেন্ডিকুলার হতে হবে, হ্যাঁ? পারপেন্ডিকুলার না হলে কি হবে, যদি আমরা অবলিকলি দেই তখন সেই ক্ষেত্রে সার্জনের কাজ করা কষ্ট হয়ে যাবে, তখন সার্জন ফ্যাটিক হয়ে যাবে, হ্যাঁ? এটাই হচ্ছে ফ্যাক্ট। ওকে, আচ্ছা এরপরে আর এগুলো প্লেসমেন্ট আমরা কি করি, এগুলো কিছু নাই, সেটা দেখলে হবে। তবে যেটা বলা হয় যে ল্যাপারোস্কোপিক সার্জারির ক্ষেত্রে যে সকল পোর্ট 5 মিলিমিটারের উপরে সেগুলি ফাশাল লেয়ার ক্লোজ করতে হবে, বাকিগুলো শুধু স্কিন ক্লোজ করলেই হবে, হ্যাঁ? কারণ কি নয়তো হার্নিয়া হওয়ার একটা চান্স থাকে। ওকে, আচ্ছা আমাদের এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা যে সার্জারিতে কি সুচার ম্যাটেরিয়াল ইউজ করি, এই সুচার ম্যাটেরিয়ালের ডিজায়ার্ড ক্যারেক্টারিস্টিক্স কি এটা একটু পড়বেন।
যেটা নন অ্যালার্জি, নন কার্সিনোজেনিক, প্রেডিক্টেবল টেন্সাইল স্ট্রেস, ডিজিজ হ্যান্ডেল, এই জিনিসগুলো। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা 3 স্টার দিছি, এটা হচ্ছে টাইপস অফ উন্ড হিলিং। প্রাইমারি ইন্টেনশন যেটা কিনা কি ক্লিন উন্ড আমরা সুচার টুগেদার, মানে কি অপারেশনের সময় আমরা সুচার করে দেই সেটা। আর সেকেন্ডারি কি যখন হেলদি গ্রানুলেশন টিস্যু ফিল করবে ওপেন, যেমন কি পেরিয়াল অ্যাবসেসের ক্ষেত্রে দেখেন আমরা অ্যাবসেস ড্রেন করে কিন্তু পেশেন্টকে হিপ বাদ দিয়ে ড্রেসিং করতে বলে আমরা কিন্তু ক্লোজ করি না, সেটা হচ্ছে সেকেন্ডারি ইন্টেনশনে এটা ক্লোজ হবে। হ্যাঁ, আচ্ছা, এটা কি টারশিয়ারি ইন্টেনশন, সেটা কি যখন ইনফেক্টেড উন্ড আমরা ড্রেসিং করে গ্রানুলেশন টিস্যু ফর্ম হয় তারপর যখন ক্লোজ করি তখন সেটাকে বলি আমরা টারশিয়ারি ইন্টেনশন বা ডিলেড প্রাইমারি ক্লোজার বলা হয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা এই বক্স ছকটা দেখেন দ্য বেনিফিটস অফ ল্যাপারোস্কোপিক সার্জারি, হ্যাঁ, বা মিনিমাল অ্যাক্সেস সার্জারি আমরা পড়বো। সেটা কি যে ধরেন একটা পেশেন্টকে ল্যাপারোটমি করার ফলে তার যে এত বড় উন্ড হলো এবং এটার ফলে তার কিন্তু কোমরবিডিটি বেড়ে যায়, কিন্তু মিনিমাল অ্যাক্সেস সার্জারির ফলে কিন্তু আমাদের এটা আমরা মিনিমাইজ করতে পারি, এই কোমরবিডিটি কিন্তু মিনিমাইজ করতে পারি আমরা। হ্যাঁ, যেমন দেখেন লেস পোস্ট অপারেটিভ পেইন, বেটার কসমেসিস, আর্লিয়ার রিটার্ন টু নরমাল ফিজিওলজি, শর্টার হসপিটাল স্টে, ফিউচার ইন্ট্রাঅপারেটিভ অ্যাডিশন এন্ড বেটার পারসেপশন অফ অ্যানাটমি অ্যাজ ইমেজ ইজ অফেন ম্যাগনিফাইড। ওকে, এবারে সুচার ক্যারেক্টারিস্টিক এগুলো বেশি কিছু এখান থেকে পড়ার দরকার নেই। তবে নিডলটা কি, নিডলের মধ্যে দেখেন নিডলের মধ্যে কি নরমালি আমরা কাটিং বডি নিডল ইউজ করি এবং রাউন্ড বডি নিডল ইউজ করি। হ্যাঁ, রাউন্ড বডি নিডল কি তখন আমরা সফট স্ট্রাকচার ইউজ করি, সফট স্ট্রাকচার যখন আমরা ইউজ করি তখন আমরা রাউন্ড বডি ইউজ করি। আর হচ্ছে কাটিং বডি কি টাফ স্ট্রাকচার, যেমন ধরেন কি এই যে যখন টাফ বা ডেন্স টিস্যু লাইক স্কিন এন্ড ফাশা, সেই ক্ষেত্রে আমরা কাটিং নিডল ইউজ করি। ওকে, আচ্ছা, এরপর দেখেন এই দেখেন চুজিং অফ সুচার ম্যাটেরিয়াল তখন এই কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট রয়েছে। হ্যাঁ, এই জিনিসটা একটু পড়তে হবে। হ্যাঁ, যেমন দেখেন ভাস্কুলারের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, স্মুথ নন অ্যাবজর্বেবল নন ইলাস্টিক ম্যাটেরিয়াল। biliary ক্ষেত্রে কিন্তু আবার আমরা অ্যাবজর্বেবল ম্যাটেরিয়াল ব্যবহার করি। ওকে, এবং এটা যে অ্যাবজর্বেবল ম্যাটেরিয়াল ব্যবহার করি এবং যেই সুচারটা ব্যবহার করব সেটা যেন কোনোভাবেই টিস্যু রিঅ্যাকশন এবং স্টোন ফর্মেশনে হেল্প না করে। আচ্ছা, এরপর দেখেন আমরা বাউল অ্যানাস্টোমোসিসের ক্ষেত্রে পলিগ্যালাক্টিন যেটা আমরা ভিপিল বলি সেটা ব্যবহার করতে পারি, অথবা পিডিএস পলিপ্রোপাইলিন অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করি। ওকে, আর এই যে নিডলের সাইজ এবং সুচারের সাইজ এটা হচ্ছে টিস্যুর সাইজ বা টিস্যু অ্যাপ্রক্সিমেশনের উপর নির্ভর করে। হ্যাঁ, এখানে বেশ কিছু এখানে ছকে দেওয়া রয়েছে একটা সুচারের ক্যারেক্টারিস্টিক্স এবং সুবিধা অসুবিধা এগুলো এই ক্ষেত্রে আমাদের দরকার নেই। এখানে বেশ কিছু রয়েছে 1/4 সার্কেল, 3/8 সার্কেল, হাফ সার্কেল, 5/8 সার্কেল, কখন কখন ইউজ করি সেটা ব্যাপারে এখানে দেখানো আছে। আচ্ছা, সুচার টেকনিকের মধ্যে রয়েছে দেখেন কিছু, এই দেখেন সুচার টেকনিকের মধ্যে কি এটা হচ্ছে ম্যাট্রেস সুচার। হ্যাঁ, ম্যাট্রেস সুচার টেকনিক এটা। হ্যাঁ, এটা একটা ম্যাট্রেস সুচার, এটা একটা ম্যাট্রেস সুচার। হ্যাঁ, এটা হচ্ছে ভার্টিক্যাল ম্যাট্রেস সুচার, এটা হচ্ছে হরাইজন্টাল ম্যাট্রেস সুচার। ওকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইন্টারাপ্টেড, এটা হচ্ছে সিম্পল ইন্টারাপ্টেড সুচার। হ্যাঁ, এই যেগুলো যেটাকে আমরা 2 পয়েন্ট বলি। হ্যাঁ, ইন্টারাপ্টেড সুচার টেকনিক, যেটাকে আমরা 4 পয়েন্ট বলি সেটা এই যে ম্যাট্রেস সুচার। হ্যাঁ, যদি 4.2 পয়েন্ট নামে কোনো কিছু নাই বলতে আসলে এটাকে আমরা বলি সিম্পল কন্টিনিউয়াস, সিম্পল ইন্টারাপ্টেড আর হচ্ছে ম্যাট্রেস সুচার। আর একটা হচ্ছে কি সাবকিউটিকুলার সুচার, যেটা আমরা ডার্মাল লেয়ারে দেই। হ্যাঁ, যেটাকে আমরা মানে কসমেটিক সুচারিং বলি আর কি। ওকে, আর এটা কন্টিনিউয়াস সুচারিং টেকনিক। আর যখন আমরা একটা স্টিচ দেওয়ার পর নটিং করি, এই নটিং এর ক্ষেত্রে আইডিয়ালি হচ্ছে মানে সার্জনস নট অর হিপ নট। হ্যাঁ, এটাই হচ্ছে কিন্তু অ্যাডভাইজেবল। ওকে, আচ্ছা, এবং যখন আমরা সুচারটা কাটবো তখন কি অ্যাবাউট 1 to 2 মিলিমিটার কিন্তু আমরা রেখে দিই, কারণ কি নয়তো কিন্তু এটা আবার নট কিন্তু খুলে যেতে পারে। ওকে, আচ্ছা, এরপর দেখেন অ্যাবডোমিনাল ওয়াল ক্লোজার এন্ড ল্যাপারোস্কোপিক পোর্ট ক্লোজার, এটা আমরা একটা এক রকম ভাবে ইউজ করি। এক ক্ষেত্রে কোনো সময় আমরা পিডিএস ইউজ করি, কখনো কখনো আমরা পোলিন ইউজ করি, এবং কখনো কখনো স্কিনের ক্ষেত্রে কখনো কখনো আমরা স্কিন স্টাপলার ব্যবহার করি, এই জিনিসগুলো। ওকে, আচ্ছা, এরপর দেখেন অল্টারনেটিভ সুচার কি রয়েছে, শুধু নাম, এগুলো পড়তে হবে কি শুধু নাম। যেমন স্কিনের স্লিপ, টিস্যু গ্লু, স্ট্যাপলস, এগুলো হচ্ছে সুচারিং এর অল্টারনেটিভ। ওকে, আচ্ছা, রিমুভাল অফ স্কিন স্ট্যাপলার আর সুচার আমরা নরমালি কোনো ফাশাল সুচার হচ্ছে মানে ফেশিয়াল সুচার, এটা হচ্ছে 3 থেকে 5 দিনের মধ্যে রিমুভ করি, এবং নেক্সট সুচার 5 to 10 ডেজ, এন্ড অ্যাবডোমিনাল সুচার হচ্ছে 10 to 14 ডেজ। ওকে, আচ্ছা, এরপর চলে আসি আমরা বেসিক হেমোস্ট্যাটিক মেথড এন্ড দ্য প্রিন্সিপাল অফ ইলেক্ট্রোসার্জারি। ওকে, আচ্ছা, হেমোস্ট্যাসিসের আগে আমরা একটু হেমোরেজ সম্বন্ধে জানি। হেমোরেজ কি রয়েছে দেখেন, হেমোরেজ রয়েছে সার্জিক্যাল হেমোরেজ কি বলে, প্রাইমারি, রিঅ্যাকশনারি এন্ড সেকেন্ডারি। প্রাইমারি কি ডিউরিং অপারেশনে যেটা হয়, এরপর সেকেন্ডারি কি, সেকেন্ডারি হচ্ছে যে ডেজ টু উইকস পোস্ট অপারেটিভলি, আর রিঅ্যাকশনারি কি 24 to 48 আওয়ার্স। ওকে, এবং এই ক্ষেত্রে এইটুকু আমাদের কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এই ইনফরমেশনটা আমাদের দরকার। আচ্ছা, এরপর দেখেন, এরপর হচ্ছে এই কমন হেমোস্ট্যাটিক টেকনিক ইউজড ইন্ট্রা অপারেটিভলি আমরা কিভাবে হেমোস্ট্যাসিস করতে পারি। যেমন দেখেন ডিজিটাল প্রেসার, লাইগেচার, হেমোস্ট্যাটিক ক্লাম্প, ভাস্কুলার স্টাপলিং ডিভাইস, উন্ড প্যাকিং, বোন ওয়াক্স, ইমেজ গ্যাড এম্বলিশ। আর কি করতে পারি, থার্মাল, যেটা আমরা ডায়াথার্মি ইউজ করি, তাই না, ইলেক্ট্রোসার্জারি, ক্রায়োসার্জারি, আর্গন বিম কোয়াগুলেশন, ভেসেল সিলিং ডিভাইস, এইসব, এবং কিছু কেমিক্যাল এন্ড টপিক্যাল এজেন্ট ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, এখন এই ইলেকট্রোসার্জারি মানে যেটাকে আমরা ডায়াথার্মি বলি, এই ইলেকট্রোসার্জারি আমরা কিন্তু এখন নাওয়েডেজ আমরা কিন্তু ইলেকট্রোসার্জারি বা ডায়াথার্মির উপরে অনেকটাই ডিপেন্ডেবল বিভিন্ন সার্জারি ক্ষেত্রে। হ্যাঁ, হেমোস্ট্যাসিস করার জন্য। ওকে, তো এই জন্য আমাদের এটা ব্যাপারে জানতে হবে। এখানে হচ্ছে দেখেন প্রিন্সিপাল অফ ইলেকট্রোসার্জারি যদি আমি বলি, এখানে কি হয় আসলে দেখেন, এখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের নরমালি যে কারেন্ট ফ্লোটা আছে, যে আমাদের লাইন যে মানে লাইট ফ্রেম যেটা দিয়ে যে কারেন্ট আছে, এইটা যখন আমাদের এই ডায়াথার্মি ডিভাইস, এই লাইনের কারেন্টটা ডায়াথার্মি ডিভাইস এমন ভাবে প্রসেসিং করে যার ফলে আমাদের এটার ফ্রিকোয়েন্সি বেড়ে যায় 5 লাখ থেকে 30 লাখের মতো। হ্যাঁ, এবং এই যে ফ্রিকোয়েন্সি বাড়লো, এই হায়ার ফ্রিকোয়েন্সি বাড়ার ফলে তখন ওই যে এনার্জি সেটা হচ্ছে হিটে কনভার্সন হয়, এবং এই হিট প্রোডাকশন হওয়ার ফলে তখন আমরা এই ডায়াথার্মি দিয়ে কাটিং এবং কোয়াগুলেশন করতে পারি। বোঝা গেল জিনিসটা? যেমন দেখেন when current passes through a conductor such as at such high frequency energy is converted to heat which is used to cut or coagulate tissue। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আচ্ছা, এখন একটা ব্যাপার হচ্ছে মনোপোলার এন্ড বাইপোলার ডায়াথার্মি। ওকে, সো এই মনোপোলার এন্ড বাইপোলার ডায়াথার্মি জিনিসটা কি, এটা হচ্ছে এই ফিগারটা দেখতে পাবেন। যেমন দেখেন এই ফিগারে করে দিচ্ছি, দেখেন মনোপোলার কি, এটা হচ্ছে ডায়াথার্মি ইউনিট, এখানে হচ্ছে অ্যাক্টিভ কেবল যেটা দিয়ে সার্জন কাজ করে, আর আরেকটা হচ্ছে এই যে পেশেন্টের ফুট প্লেট আমরা বলি কি, এই যে পেশেন্টের ফুট প্লেট লাগাও, এটা হচ্ছে ফুট প্লেট, এটা হচ্ছে পেশেন্ট প্লেট, এই প্লেটটা হচ্ছে আবার ডায়াথার্মি ইউনিটের সাথে লাগানো থাকে। হ্যাঁ, সো এই যে টোটালটা কিন্তু একটা দেখেন একটা সার্কিট হয় পুরোটা, এটা হচ্ছে মনোপোলার। ওকে, এই জন্য পেশেন্টের বডিটা পুরোটা একটা ইলেকট্রিক সার্কিট হিসেবে কাজ করে। কিন্তু ডায়াথার্মি যেটা বাইপোলার, সেটা হচ্ছে বাইপোলার যে আমরা ইউজ করি, এই বাইপোলার ডিভাইসটা হচ্ছে এইরকম, এই যে এখানে একটা ধরেন এখানে একটা মানে পজিটিভ নেগেটিভ আছে এখানে, এই যে ডায়াথার্মি এর মধ্যেই হচ্ছে আমাদের এই কারেন্ট ফ্লোটা হবে এই যে ডিভাইসের দুইটা যে টিপ আছে, এই টিপের মধ্যে, এটা হচ্ছে বাইপোলার ডায়াথার্মি। ওকে, যদিও আমরা কমনলি মনোপোলার ইউজ করি ওটিতে, তবে এই বাইপোলার ডায়াথার্মি কিছু কিছু জায়গায় ব্যবহার করা হয়। আচ্ছা, এবং এখানে একটা কম্পারিজন রয়েছে এই যে বাইপোলার কাটিং এবং কোয়াগুলেশনের মধ্যে, যে কাটিং এর ভিতরে কাটিংটা কি জিনিস এবং কোয়াগুলেশনটা কি জিনিস। এখানে দেখেন আমি যদি হাইলাইট করে দিচ্ছি দুটো জিনিস, একটা হচ্ছে দেখেন কাটিং এর ক্ষেত্রে এটা কিন্তু একটা লোয়ার ভোল্টেজ কারেন্ট, আর কোয়াগুলেশন হচ্ছে হায়ার ভোল্টেজ কারেন্ট। এই লোয়ার ভোল্টেজ কারেন্টে দেখেন এটা যখন হায়ার টেম্পারেচার হয় তখন কি হয়, টিস্যুটা ভ্যাপোরাইজেশন হয়ে যায়।
এর ফলে টিস্যু কাট হয়। কিন্তু এই কোয়াগুলেশন মোডে তখন দেখেন এখানে কি হয়, এখানে হচ্ছে ডিহাইড্রেশন হয়ে কোয়াগুলেশন অফ দ্য টিস্যু হয়। ওকে, সো এই জন্য তখন সেটা কোয়াগুলেশন হয়। এবং এই কাটিংটা মিনস কাট টু কাট দ্য টিস্যু, আর কোয়াগুলেশন ন্যাচুরালি হিমোস্ট্যাসিস। তো আচ্ছা, এবার হচ্ছে দেখেন দ্য ইফেক্টস অফ ডায়াথার্মি। দেখেন এই ডায়াথার্মি কি আমরা দুইটা পারপাস ইউজ করি, একটা হচ্ছে কাটিং, একটা হচ্ছে কোয়াগুলেশন। ওকে, তো এই এবং এই ডায়াথার্মির কি কি হ্যাজার্ড রয়েছে, হ্যাঁ হ্যাজার্ড কি রয়েছে দেখেন। যদি আমাদের পেশেন্টের যে মনোকুলার ডায়াথার্মির ক্ষেত্রে যদি ফুট প্লেট ডিসপ্লেস হয়ে যাবে, ঠিকমতো না থাকে, তখন কিন্তু পেশেন্টের ওই কন্টাক্ট এরিয়াতে কিন্তু বার্ন হয়, অথবা ফুট প্লেটের এরিয়া থেকে অনেক সময় বার্ন হয়। আবার ধরেন যে পেশেন্টের বডির সাথে যদি কোনো মেটালিক সাবস্টেন্স লাগানো থাকে, তখন কিন্তু এই ডায়াথার্মির কারেন্টের মধ্যে বা ওই যে মেটালিকটা যেখানে থাকে সেখানে কিন্তু পেশেন্টের বার্ন হয়। তো এগুলো হচ্ছে বেশ কিছু অ্যাক্সিডেন্ট অফ মানে ইউজিং অফ ডায়াথার্মি। ওকে, আচ্ছা, এবং দেখেন ইভেন আমরা যখন সার্জারি করি, সার্জারির ক্ষেত্রে যখন একটা গ্লাভসের ক্ষেত্রে যদি একটা মিনি ছোট একটা হোল থাকে, সেই হোলের ফলেও কিন্তু পেশেন্ট কিন্তু মানে শক কিন্তু। ওকে, আচ্ছা, এবং সেগুলো কিন্তু ডাবল গ্লাভিং কথা বলা হয়। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন, আচ্ছা এই দেখেন এটা হচ্ছে একটা কাটিং, এটা হচ্ছে কোয়াগুলেশন, দেখছেন মানে কোয়াগুলেশন অফ দা টিস্যু ইউজিং মনোকুলার ডায়াথার্মি, এবং এটা হচ্ছে কাটিং। এরপর হচ্ছে বেশ কিছু কিছু যে হ্যাজার্ড রয়েছে, হ্যাজার্ড গুলো একটু পড়বেন, বেশ কিছু পড়া দরকার। তবে এখানে দুইটা জিনিস একটু, একটা হচ্ছে যেমন কোয়াগুলেশন অফ দ্য পেনিস ইন চাইল্ডহুড আন্ডারগোইং সার্কামসিশন, সেই ক্ষেত্রে কিন্তু চ্যানেলিং ইফেক্ট হয়। হ্যাঁ, আর হচ্ছে কি কোয়াগুলেশন অফ দ্য স্পারমাটিক কর্ড when the electrode is applied to the testis, মানে যখন একটা স্ট্রাকচারে যখন আমরা ডায়াথার্মি দিয়ে টাচ করব, ওই স্ট্রাকচারের সাথে ওই টিস্যুর সাথে লাগানো ডিস্টেন্ট পার্টে অন্য কোনো টিস্যু যদি বার্ন হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি চ্যানেলিং ইফেক্ট। ওকে, বা চ্যানেলিং। ওকে, আচ্ছা, এটা এই দুটো ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, আচ্ছা, আর কি অনেক সময় ডায়াথার্মিক ডিভাইসগুলো আমাদের বডির যে ইমপ্লান্টেবল বা ইমপ্লান্ট রয়েছে, এই থাকলে বডিতে অনেক সময় এটা একটু প্রবলেম হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এরপরে রয়েছে কিছু অ্যাডভান্স ভেসেল সিলিং ডিভাইস রয়েছে। হ্যাঁ, এগুলো আমরা বেশ কিছু অ্যাডভান্স ডিভাইস আমরা ইউজ করি, যেমন লিগাসিও ইউজ করি, তারপরে আমরা হারমোনিক ইউজ করি। হ্যাঁ, হারমোনিক স্কালপেল। হ্যাঁ, সেটা কি, যেমন দেখেন এই লিগাসিও, এটা হচ্ছে কি, এটা একটা মানে ভেসেল সিলিং এর কাজে ব্যবহার করি, আপ টু 7 মিলিমিটার ডায়ামিটার যে ভেসেলগুলো রয়েছে সেটা সিল করতে পারে লিগাসিও। হ্যাঁ, আর আরেকটা কি রয়েছে, আরেকটা হচ্ছে এই লিগাসিও। এরপর দেখেন আরেকটা রয়েছে হচ্ছে এই যে আল্ট্রাসনিক ডিভাইস, এনার্জি ডিভাইস, মানে কি আল্ট্রাসাউন্ডের ফলে এটা যেটা ভাইব্রেশন ক্রিয়েট হয়, এই ভাইব্রেশনে তখন আমরা টিস্যু কাট এবং সিল দুইটাই একসাথে হয়, এবং এটার সুবিধা হচ্ছে লেস স্মোক হয়। ওকে, এই জন্য আমরা যেখানে লেস স্মোক ল্যাপারোস্কোপিক সার্জারিতে হারমোনিকটা কিন্তু ব্যবহার করা হয়। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এই এতক্ষণ পর্যন্ত যতটুকু ডিসকাস করেছি, তার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা আমি খুব র্যাপিডলি আগাচ্ছি কিনা? আচ্ছা, তাহলে এবার যেটা কোশ্চেন আমি শুরু করছি আবার। দেখেন এরপরে হচ্ছে ব্রেইনস ইন সার্জারি, যেটা আমাদের সার্জিক্যাল ফিল্ডে কমনলি আমরা ইউজ করি, এবং এটা বেশ কিছু ইউজফুলনেস রয়েছে এবং কিছু সাইড এফেক্ট রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন এই ব্রেইনটা আমরা কেন ইউজ করি, তাই না? এই ব্রেইনটা দেখেন আমরা ইউজ করি টু অ্যালাউ ফ্লুইড দ্যাট মাইট কাল্টিকেট ব্রেইন ফিল টু দ্য সারফেস। এখন কি কি ফ্লুইড ড্রেইন করার জন্য আমরা এই ব্রেইনটা ব্যবহার করি? হ্যাঁ, যেমন দেখেন ব্লাড, সেরাম, পাস, ইউরিন, ফিসেস, বাইল, লিম্ফ অর এয়ার, এই জিনিসগুলো। হ্যাঁ, এবং এই অ্যাবডোমিনাল ড্রেইনটা আমরা কমনলি দেই কোথায়? পেলভিসে, কারণ কি এটা হচ্ছে আমাদের মোস্ট ডিপেন্ডেন্ট এরিয়া। ওকে, আচ্ছা, এখন ক্লাসিফিকেশন অফ ড্রেইনের ভিতরে কি কি রয়েছে? একটা হচ্ছে ওপেন ড্রেইন, একটা হচ্ছে ক্লোজড ড্রেইন। হ্যাঁ, তো ওপেন ড্রেইনের ফিগারটা দেখেন, এই ওপেন ড্রেইন হচ্ছে এটা। যেমন দেখেন এটা এই উন্ডের বাইরে আমি একটা ইনসিশন দিয়ে সেখান থেকে আমি এই ড্রেইনটা দিয়ে দিলাম, এটা ফ্রি ড্রেইন হচ্ছে। হ্যাঁ, আর ক্লোজ ড্রেইন হচ্ছে যখন এই যে এটা এইখানে তো অ্যাবডোমিনাল সাইডে বা যেখানে আমি সার্জারি করলাম সেটা তো ক্লোজ করলাম, এবং এটা ইনটাও একটা ব্যাগের মধ্যে থাকবে। ওকে, এটা হচ্ছে ক্লোজ। ওকে, আচ্ছা, এখন এই ক্লোজড এর ভিতরে দুইটা জিনিস, একটা হচ্ছে সাকশন, আর একটা হচ্ছে জাস্ট নরমালি এটা ড্রেইন হবে। ওকে, সাকশন বা অ্যাক্টিভ, আর একটা নন সাকশন বা প্যাসিভ। কমনলি আমরা যেই স্পেসগুলোতে, যেমন ধরেন আমরা যে চেস্ট টিউব দিই, এই চেস্ট টিউবের ক্ষেত্রে যখন আমরা দিই, অথবা যখন আমরা ব্রেস্ট সার্জারি করি, তখন আমরা এক্সিলাতে কিন্তু আমরা এই ভ্যাকুয়াম সার্জারি, এই ভ্যাকুয়াম ব্যাগটা ইউজ করি। হ্যাঁ, যেখানে নেগেটিভ প্রেসার ক্রিয়েট করে আমরা টিস্যুটা বা ওই যে কালেকশনটা সাকশন করে নিয়ে আসি নেগেটিভ প্রেসারের মাধ্যমে। আর যেমন অ্যাবডোমেনে যখন দিই, তখন কিন্তু আমরা এরকম একটা আমরা ইউরো ব্যাগের সাথে লাগাই দিই এই ড্রেন টিউবটা। এটা হচ্ছে নন সাকশন বা প্যাসিভ। ওকে, যেটা স্পন্টেনিয়াসলি ড্রেইন হতে থাকবে। ওকে, আচ্ছা, এরপর দেখেন দ্য রোল অফ ব্রেইন ইন মডার্ন সার্জারি। এখন এখানে এই ব্রেইনের কিছু উপকারিতা এবং অপকারিতা দুইটা জিনিসই দেওয়া হয়েছে। যেমন দেখেন এটা কি, হেল্প রিমুভ দ্য কালেকশন অফ পুরুলেট ম্যাটেরিয়াল, ব্লাড, সেরাস ফ্লুইড, বাইল, কাজ বললাম। এবং দেখেন এটা কি, সিগন্যাল ফর পোস্ট অপারেটিভ হেমোরেজ, অ্যানাস্টোমোটিক লিকেজ এন্ড প্রোভাইড এ ট্র্যাক ফর লং টার্ম ড্রেনেজ। কিন্তু এই প্রেজেন্সের ফলে বেশ কিছু প্রবলেম হয়। কি কি প্রবলেম হয় দেখেন, ইনক্রিজ ইন্ট্রাঅ্যাবডোমিনাল অর উন্ড ইনফেকশন বাই ইন্ট্রোডিউসিং স্কিন ব্যাকটেরিয়া। যেহেতু একটা উন্ড, তাহলে এখানে ব্যাকটেরিয়া মানে এখানে গ্রো করতে পারে, তো ব্যাকটেরিয়াল এন্ট্রি একটা সাইট। এবার দেখেন ইনক্রিজ অ্যাবডোমিনাল পেইন, ডিক্রিজ পালমোনারি ফাংশন, হসপিটাল স্টে, ফলস রিলিয়াস উইথ ক্লিনিশিয়ান উইথ দেয়ার ইজ নো ইন্টারনাল কালেকশন। মানে যখন আমরা একটা ড্রেন দিলাম, কোনোভাবে যদি ড্রেনটা ব্লক হয়ে যায়, তখন কি হবে? তখন কিন্তু আমাদের অ্যাবডোমিনাল ধরনের কালেকশন, ওইখান থেকে কালেকশন আসতেছে না। এর মানে না যে ওখানে কালেকশন নাই, তাহলে এই ক্ষেত্রে আমার ড্রেন কালেকশন বা ড্রেন ব্যাগটা কিন্তু আমাকে মিসগাইড করবে, এটা এখানে বলা হয়েছে। তো এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আসার চান্স আছে। ওকে, এই টপিক থেকে। এবার দেখেন কারেন্ট রোল অফ ড্রেন প্লেসমেন্ট ইন নন গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সার্জারি, মানে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি। হ্যাঁ, মানে এবং দেখেন কোন কোন ক্ষেত্রে অ্যাভয়েড করি। যেমন দেখেন থাইরয়েড, ব্রেস্ট লাম্পেক্টমি, লাম্পেক্টমি যখন ম্যাস্টেক্টমি করি তখন কিন্তু দিই, আর ইনগুলো হার্নিয়া রিপেয়ার। ওকে, আর কোথায় কোথায় ব্যবহার করি দেখেন, রেডিক্যাল মডিফাইড রেডিক্যাল নেক ডিসেকশন, প্যারোটিড সার্জারি, এক্সিলারি ডিসেকশন উইথ মাস্টেক্টমি, ইনগুলার লিম্ফোডেনোপ্যাথি, ভেন্ট্রাল হার্নিয়া রিপেয়ার ওভার পেশেন্ট। ওকে, আচ্ছা, এবার দেখেন গ্যাস্ট্রিক সার্জারি ক্ষেত্রে কোথায় কোথায় আমরা দিই, এগুলো স্টার মার্ক দিয়ে দিয়েছি। এবং ইন্ডিকেশন অফ প্লেসমেন্ট অফ নেজোগ্যাস্ট্রিক টিউব, কোথায় কোথায় আমরা নেজোগ্যাস্ট্রিক টিউব দিব, এবং কোন কোন ক্ষেত্রে আমরা এটা কন্ট্রাইন্ডিকেশন এবং এর ফলে কি কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, এটা এখানে বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে টি টিউব। আমরা নরমালি হেপাটোবিলিক সার্জারি ক্ষেত্রে টি টিউব ব্যবহার করি। হ্যাঁ, সো এই টি টিউবটা কোন কোন সার্জন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করেন, কোন কোন সার্জন আবার অনেক সময় এটা ব্যবহার করেন না। হ্যাঁ, তো এই টি টিউবের ক্ষেত্রে বলা হচ্ছে কি, যে কেন আমরা করি। নরমালি যখন কোলিডোকোলিথিয়াসিস হয়, আমরা যখন কোলিডোকোলিথোটমি করি, হ্যাঁ, তখন যেমন ধরেন এখানে যদি কোনো স্টোন থাকে, হ্যাঁ, এই স্টোনটাকে যখন আমরা এক্সট্রাকশন করবো একটা ইনসিশন দিয়ে এখানে, তখন
এখানে আর কোনো স্মল বা টাইনি স্টোন থাকতে পারে, অথবা আবার দেখা যায় একটা স্টোন আবার নতুন করে ফর্মেশন হতে পারে। সেই ক্ষেত্রে এটা রিটেইন কোন স্টোন রয়েছে এটা দেখার জন্য, এবং বাইটা ফ্লো কম, মানে বাইটা ইজিলি ফ্লো হওয়ার জন্য কিন্তু আমরা এই টিউবটা দিই। ওকে, মানে এই টিউবটা আমাদেরকে বেশ কিছু গাইড করে, এবং এই টিউবটা দেওয়ার ফলে এখানে একটা ট্র্যাক তৈরি হয়, যার ফলে আস্তে আস্তে সিবিএল উন্নত ক্লোজ হয়, যেটা সুচারিং এর প্রয়োজন হয় না। আচ্ছা, এখানে দেখেন এই যে ওয়ান্স ইনসার্টেড টি টিউব শুড রিমেইন ইন প্লেস ফর অ্যাট লিস্ট 2 to 3 উইকস টু এনকারেজ ফিস্টুলাস ট্র্যাক ফর্মেশন, যেটা বললাম। এবং দেখেন দেয়ার বাই মিনিমাইজিং দ্য রিস্ক অফ biliary peritonitis আফটার রিমুভাল অফ এ টি টিউব। ওকে, এবং এই টি টিউবটা রিমুভাল করার আগে আমরা একটা টি টিউব কোলাঞ্জিওগ্রাম করে নেওয়া উচিত, যে এখন কোনো ব্লকেজ আছে কিনা বা ওই যে ডাইটা ইজিলি ফ্লো হয়েছে কিনা, সেগুলো আমরা টি টিউব কোলাঞ্জিওগ্রাম করে নিতে পারি। আর যখন আমরা টি টিউবটা খুলবো, খোলার আগে 24 ঘন্টা ক্ল্যাম্প করে রাখবো। যদি দেখি যে বাইল ইজিলি ফ্লো হচ্ছে, পেশেন্টের কোনো কমপ্লেন নাই, পেইন নাই, তখন সেক্ষেত্রে 24 ঘন্টা ক্ল্যাম্প করে তারপর আমরা ইজিলি খুলে দিতে পারবো। ওকে, এটা আর কোনো বাধা রুলস নাই। আচ্ছা, এরপর হচ্ছে রিমুভাল অফ ড্রেন। আচ্ছা, ড্রেনের ক্ষেত্রে বলা হয়েছে যে যেহেতু এটা ফরেন পার্টিকেল হিসেবে আমরা বডিতে ব্যবহার করতেছি, সো এটার পারপাস সার্ভ হওয়ার পরে অ্যাজ সুন অ্যাজ পসিবল রিমুভ করে ফেলতে হবে। এটা হচ্ছে মোটা কথা। তো দেখেন ড্রেন প্লেস সিগন্যাল পেরিওপারেটিভ ব্লিডিং মে ইউজুয়ালি বি রিমুভ আফটার 24 আওয়ার। আমি দেখতে চাই যে আমার অপারেটিভ ফিল্ডে ব্লিডিং হচ্ছে কি হচ্ছে না। যদি ব্লিডিং না হয়, তখন সেক্ষেত্রে আমরা 24 ঘন্টা পরে করে দিই। আচ্ছা, এটা দেখেন এবার কি বিকজ অফ ইনফেকশন শুড বি লেফট আনটিল দ্য ইনফেকশন সাবসাইডিং। তো ইনফেকশন সাবসাইড হওয়ার জন্য আমি রেখে দিব, সাবসাইড হওয়ার পর্যন্ত রাখবো, তারপর করে দিব। আচ্ছা, বাউল ক্ষেত্রে শুধু 5 ডেজ পরেই এটা আমি রিমুভ করে দিব। ওকে, আচ্ছা, আর একটা স্পেশাল ক্ষেত্রে যে আমরা ড্রেন টিউব যদি রিমুভ করি, যেটা চেস্ট ড্রেন টিউব, সেটার ক্ষেত্রে যখন আমরা চেস্ট ড্রেন টিউবটা রিমুভ করব, আমরা আপনারা যেটা দেখেছেন আর কি, চেস্ট টিউব যখন একটা ধরেন এই একটা চেস্ট ক্যাভিটি যখন আমরা দেই, এটা যদি একটা ইয়ে হয়, এখানে যখন আমরা চেস্ট টিউব ইনসার্শন করি, এই চেস্ট টিউব এখানে আমরা একটা পারসিস্টিং সুচার দিই। হ্যাঁ, ঠিক আছে, এই পারসিস্টিং সুচার আমি যখন এই ড্রেনটা যখন রিমুভ করব, তখন এই যে পারসিস্টিং যে সুচারটা থাকবে, ড্রেনটা রিমুভ করার সঙ্গে সঙ্গে পারসিস্টিং সুচারটা দিয়ে আমি এই উইন্ডটা ক্লোজ করে দিই। এবং পেশেন্টকে তখন বলবো, পেশেন্টকে এর আগে বলবো যে ইন্সপাইরেশনে ব্রেথ হোল্ড করে রাখতে, তাতে করে আর এয়ার এন্ট্রির সুযোগ থাকবে না। ওকে, এবং এই ক্ষেত্রে এটাই বলা হচ্ছে। ওকে, আচ্ছা, তো এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। তো যদি কারো এটা চ্যাপ্টার থেকে কোনো কিছু জানা থাকে বা কোনো কোশ্চেন থাকে, তাহলে করতে পারেন। আচ্ছা, এরপর আমরা চলে আসি প্রিন্সিপালস অফ মিনিমাল অ্যাক্সেস সার্জারি। এই মিনিমাল অ্যাক্সেস সার্জারি এটা আমাদের এই পরীক্ষার ক্ষেত্রে পার্ট 1 বা ফেজের ক্ষেত্রে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, তবে কোন কোন ক্ষেত্রে আমাদের মিনিমাল অ্যাক্সেস সার্জারি বা কি কি ক্ষেত্রে ইউজ হচ্ছে এই জিনিসটা জানার জন্য। আর মিনিমাল অ্যাক্সেস সার্জারি এর অ্যাডভান্টেজটা কি, এটা কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, এই জিনিসগুলো খালি একটু জানতে হবে, বেশি কিছু না, পড়া খুবই কম। তো এখানে দেখেন এই যে মিনিমাল অ্যাক্সেস সার্জারির মধ্যে কি কি রয়েছে, যেমন ল্যাপারোস্কোপি, যে আমরা অ্যাবডোমিনাল যে প্রসিডিউরগুলো করি সেটা হচ্ছে ল্যাপারোস্কোপি। আর কি করতে পারি, থোরাকোস্কোপি করি আমরা। হ্যাঁ, থোরাক্সও কিন্তু এই মিনিমাল অ্যাক্সেস সার্জারি কিন্তু করা হয়। হ্যাঁ, এরপর হচ্ছে সিঙ্গেল ইনসিশন মিনিমাল অ্যাক্সেস সার্জারি। এটা কি করি আমরা, মানে আমরা একটা ইনসিশন দিয়ে অ্যাবডোমিনাল সার্জারিগুলো করি। তো সেই ক্ষেত্রে কি হয়, পেশেন্টের স্কার নাম্বার কম হয় পেশেন্টের, এবং এটা একটা মানে স্পেশালাইজ ডিভাইস, যেখানে একটা পোর্ট অ্যাবডোমিনে ঢুকবে, কিন্তু বাকি পোর্টগুলো ওই একটা পোর্টের মধ্যে দিয়ে যাবে। সেটা হচ্ছে সিঙ্গেল ইনসিশন মিনিমাল অ্যাক্সেস সার্জারি। এরপর হচ্ছে আমরা দেখেন আমরা এন্ডোস্কোপি করি না, এন্ডোলুমিনাল এন্ডোস্কোপি এন্ড ন্যাচারাল অরিফিস সার্জারি। এরপর হচ্ছে পেরিভিসেরাল এন্ডোস্কোপি, আর্থ্রোস্কোপি। হ্যাঁ, এই জিনিসগুলো খালি নাম পড়তে হবে, বেশি কিছু ইন ডিটেইলস ভেতরে কিছু পড়ার নাই। আচ্ছা, আমাদের যেটা পড়তে হবে চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে এই যে অ্যাডভান্টেজ অফ মিনিমাল অ্যাক্সেস সার্জারি। যেমন দেখেন এখানে যেটা উন্ড সাইজ আমরা এটাকে বলছি, অ্যাডভান্টেজ অফ ল্যাপারোস্কোপি, ওইটাই আরেকটা একই জিনিস। এবং দেখেন এখানে কি কি রয়েছে, ডিক্রিজ ইন উন্ড সাইজ, reduction in wound infection, dehiscence, bleeding, herniation, nerve entrapment, decrease in wound pain, improved mobility, decrease wound trauma, decrease heat loss and improved visualization। এই জিনিসগুলো, কারণ যখন আমরা এই ধরেন ল্যাপারোস্কোপিক সার্জারি ক্ষেত্রে যখন আমরা অ্যাবডোমিনাল ক্যামেরা দিই, তখন পুরো অ্যাবডোমিনাল এরিয়াতে আমরা একটা ওয়েল ভিজুয়ালাইজেশন করতে পারি। তো এটা হচ্ছে আমাদের কিন্তু একটা মিনিমাল অ্যাক্সেস সার্জারি একটা অ্যাডভান্টেজ। ওকে, আচ্ছা, এবং দেখেন যেহেতু উন্ড সাইজ ছোট, পেশেন্টের মোবিলিটি তাড়াতাড়ি হয়, এবং কোমরবিলিটি কিন্তু পেশেন্টের কোমরবিলিটি বা পেশেন্টের যে মরবিলিটি কিন্তু লেস। ওকে, আচ্ছা, এরপরে রয়েছে এই লিমিটেশন অফ মিনিমাল অ্যাক্সেস সার্জারি। হ্যাঁ, এই লিমিটেশনগুলো একটু পড়তে হবে এখানে, কি কি রয়েছে শুধু নামগুলো পড়তে হবে এখানে। হ্যাঁ, দেখেন ল্যাক অফ 3-dimensional ভিশন, তারপরে রয়েছে ইনক্রিজড অপারেটিভ টাইম, কন্ট্রোল অফ ব্লিডিং এন্ড হেমোস্টেসিস, এরপর রয়েছে যে লস অফ ট্যাকটাইল ফিডব্যাক এবং কস্ট। হ্যাঁ, এখানে বক্সটা রয়েছে। এই দেখেন কি কি রয়েছে, লিমিটেশন অফ মিনিমাল অ্যাক্সেস সার্জারি। এর মধ্যে রয়েছে ল্যাক অফ 3D ভিশন, লস অফ ট্যাকটাইল ফিডব্যাক, হেমোস্টেসিস, এক্সট্রাকশন অফ লার্জ স্পেসিমেন, লার্নিং কার্ভ এন্ড ইনক্রিজড অপারেটিভ টাইম, কস্ট এন্ড রিলায়েন্স অন নিউ টেকনোলজি। আমি যদি একটু ডিসক্রাইব করি, যেমন দেখেন যখন আমরা ওপেন কেসে টিস্যু হ্যান্ডলিং করি, আমরা কিন্তু ওই টিস্যুর থিকনেস বা ওই টিস্যুর লেন্থ সবকিছু কিন্তু আমরা বুঝতে পারি, এটা একটা 3D ভিশন। কিন্তু ল্যাপারোস্কোপিক ক্ষেত্রে এই ক্ষেত্রে কি হয়, আমাদের ক্যামেরাটা কিন্তু 3D ভিশন দেয়, এটা 2D ভিশন দেয়। এটা হচ্ছে একটা লিমিটেশন। এবং দেখেন লস অফ ট্যাকটাইল ফিডব্যাক, আমরা যে হ্যান্ডলিং করি টিস্যু বা এই যে আমরা যে ল্যাপারোস্কোপিক মেশিনগুলো দেই, এটা যে ইনস্ট্রুমেন্টগুলো যে ইন্ট্রোডিউস করি ওই অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, তখন এটা কিন্তু যে মুভমেন্ট, এই মুভমেন্টটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখানে ট্রাকশন, কাউন্টার ট্রাকশন, এটা কিন্তু পার্ট। তো এখানে কিন্তু খুব এই ট্রাকশন কাউন্টার ট্রাকশনের উপরে কিন্তু আমাদের একটা এই মিনিমাল অ্যাক্সেস সার্জারি নির্ভর করে, মানে বেটার আউটকাম নির্ভর করে। ওকে, তো সেই ক্ষেত্রে ট্যাকটাইল ফিডব্যাকটা সবসময় ভালো হয় না অনেক ক্ষেত্রে। এবং দেখেন আবার দেখেন হেমোস্টেসিস, যদি কোনো ব্লিডিং শুরু হয় বা বড় ভেসেল থেকে যখন ব্লিডিং শুরু হয়, তখন সেই ক্ষেত্রে কিন্তু ল্যাপারোস্কোপিক্যালি এটা স্টপ করা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। এবার দেখেন এক্সট্রাকশন অফ লার্জ স্পেসিমেন, লাইক যেমন ধরেন যে আমরা বাউল ডিসেকশন করছি, হ্যাঁ, লার্জ বাউল সার্জারি করছি হেমিকোলেক্টম। তো সেই ক্ষেত্রে এই যে লার্জ এই যে বাউলটা আমি যখন এক্সট্রাকশন করবো, তখন সেক্ষেত্রে আমরা নর্মালি 10 মিলিমিটার পোর্ট করি আর 5 মিলিমিটার পোর্ট, কিন্তু 10 মিলিমিটার পোর্ট দিতে আসবে না। দ্যাটস আমরা একটা পোর্ট কিন্তু মানে বাড়াতে হয়, অথবা সেক্ষেত্রে যদি আমরা কোলোস্টমি করে আসি বা আইলোস্টমি করি, তখন সেক্ষেত্রে আমরা ওই স্পেসিমেনটা নিয়ে আসি। ওকে, এবার দেখেন লার্নিং কার্ভ এন্ড ইনক্রিজ অপারেটিভ টাইম। লার্নিং কার্ভকে এই লেভেল বা এই যে মিনিমাল অ্যাক্সেস সার্জারি, এটা শিখতে কিন্তু একটু সময় লাগে বা এক্সপার্টিস কিন্তু তৈরি হতে সময় লাগে। এই জন্যই বলা হয় লার্নিং কার্ভটা বেশ মানে খুব স্টিপ আর কি। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখেন কস্ট এখানে একটা ফ্যাক্ট, যেহেতু মেশিনের অনেক প্রাইস, এবং সেই ক্ষেত্রে এই মেশিন সেটআপ করা এবং সেই ক্ষেত্রে এই মেশিন দিয়ে পেশেন্টকে যে সার্ভিস দেওয়া, সেক্ষেত্রে এটা কস্টলি হয়ে যায়। এবং দেখেন রিলায়েন্স অফ নিউ টেকনোলজি। ওকে, মানে নিউ টেকনোলজি আসলে সেটার উপরে নির্ভর করা বা সেটাতে নিয়ে কাজ করতে একটু সময় লাগে কিন্তু। ঠিক আছে, এটা হচ্ছে বলা হয়েছে। এবার রোবোটিক সার্জারি, রোবোটিক সার্জারি ক্ষেত্রে আমাদের এখানে বেশি কিছু জানার দরকার নেই। এখানে হচ্ছে রোবোটিক সার্জারি ক্ষেত্রে দুইটা জিনিস, একটা হচ্ছে টেলি অপারেটেড, মানে হচ্ছে পেশেন্ট যেখানে বেডে থাকবে আর সার্জন থাকবে, হচ্ছে সার্জনের জন্য আলাদা টেবিল থাকবে, সেখানে তার হচ্ছে সে মানে দুই হাত দিয়ে একটা মানে হ্যান্ডলিং করবে এবং রোবটটা পেশেন্টের উপরে কাজ করবে। হ্যাঁ, এই যেমন দেখেন এটা দা ভিঞ্চি সিস্টেম, এটা হচ্ছে সার্জন
মানে চেয়ার, এখানে সার্জন বসে কাজ করে, আর এটা হচ্ছে রোবোটিক যে হ্যান্ডগুলি আছে এগুলি। ওকে, আচ্ছা এটা আরেকটা হচ্ছে কি অ্যাক্টিভ সেমি অ্যাক্টিভ সিস্টেম, এটা হচ্ছে কি ইমেজ গাইডেড অর প্রি প্রোগ্রামড। ওকে, এখানে এখানে বেশি কিছু এখানে দরকার নেই, ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ এগুলো সব এখানে আছে। আর হচ্ছে এরপরে আমাদের দরকার যেটা প্রি অপারেটিভ বা পেরি অপারেটিভ প্ল্যানিং ফর এ মিনিমাল অ্যাক্সেস সার্জারি। হ্যাঁ, এই মিনিমাল অ্যাক্সেস সার্জারির জন্য আমরা একটা পেশেন্টকে কিভাবে প্রিপেয়ার করবো এটাই আমাদের দরকার। তো যে কোনো পেশেন্ট প্রিপারেশনের ক্ষেত্রে আমরা হিস্ট্রি নিব একটা পেশেন্টের, এবং সেক্ষেত্রে দেখেন যে প্রিপারেশন অফ ফর মিনিমাল অ্যাক্সেস সার্জারি এটা আমাদের দরকার। হ্যাঁ, পেশেন্টের ওভারঅল ফিটনেস দেখবো, তারপর প্রিভিয়াস সার্জারি আছে কিনা সেটা একটা হিস্ট্রি নিব। কারণ কি ধরেন একটা পেশেন্টের মিডলাইন সার্জারি হয়েছে আগে, অথবা যে আমেরিকা রিজিয়নে একটা সার্জারি হয়েছে, তারপরে স্কার হয়েছে। তো এই স্কারের ফলে কিন্তু ইন্ট্রাঅ্যাবডোমিনাল রিজিয়নে ওই এরিয়াতে অ্যাডেশন থাকতে পারে, অথবা এই স্কার রয়েছে, এই স্কারের এরিয়াতে কিন্তু আমাদের পোর্ট করা ডিফিকাল্ট হয়ে যাবে। সো এগুলো হচ্ছে আমাদের আগে হিস্ট্রি নিয়ে দেখতে হবে, জানতে হবে, এবং এই পেশেন্টটা কোনো মেডিকেশন খাই কিনা, যেমন ব্লাড থিনার নেয় কিনা, এটা একটা ফ্যাক্ট আমাদের এখানে। এবং এই ক্ষেত্রে পেশেন্টের থ্রম্বোপ্রোফাইলাক্সিস দিতে হবে, এবং পেশেন্টের ইনফর্ম কনসেন্ট দরকার আমাদের। এবার অপারেটিভ ডিফিকাল্টি যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার ওপেনে যে কনভার্সন করবো এটার ব্যাপারেও পেশেন্টকে জানা রাখতে হয় এবং ইনফর্ম কনসেন্ট নিয়ে রাখতে হয়। এবং আমাদের থিয়েটার এবং থিয়েটারে যে ম্যান পাওয়ার এবং যে আমাদের ইনস্ট্রুমেন্ট এগুলো সবকিছু কিন্তু অ্যাডেকুয়েট সাপ্লাই থাকতে হয়। এই জন্য এই জিনিসটা প্রিপারেশনে দেখি। ওকে, আচ্ছা তারপর এক্সামিনেশন প্রোফাইলাক্সিস এগেইনস্ট থ্রম্বোএম্বোলিজম, এক্ষেত্রে কি করি আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন আর অ্যান্টি থ্রম্বোএম্বোলিক স্টকিং দিই। ওকে, আবার অনেক সময় কি হয় আমরা এই এটা যখন লো মলিকুলার হেপারিন এটা কনভার্ট করে আমরা অপারেটিভ টাইমে কি দিই আইভি বা সাবকিউটেনিয়াস হেপারিন ইউজ করি। হ্যাঁ, আচ্ছা এরপর ইউরিক অ্যাসিড বা নেসোগ্যাস্ট্রিক টিউব কোনো ক্ষেত্রে আমরা দিই, কোনো ক্ষেত্রে আমরা দিই না, দরকার হয় না আমাদের। আচ্ছা এরপর হচ্ছে জেনারেল ইন্ট্রা অপারেটিভ প্রিন্সিপাল। সো এগুলো থেকে বেশি কিছু দরকার নেই। এরপর আমাদের দরকার যে এই অপারেটিভ প্রবলেম কি প্রবলেম আমরা একটা এই মিনিমাল অ্যাক্সেস সার্জারিতে ফেস করি। এর মধ্যে রয়েছে দেখেন ইন্ট্রা অপারেটিভ পারফোরেশন অফ এ ভিসকাস অর ভাস্কুলার লিড। এরপর হচ্ছে ব্লিডিং, যেমন দেখেন এই ব্লিডিং কোথায় কখন কখন হতে পারে। হ্যাঁ, একটা পেশেন্টের যদি লিভার ডিজিজ থাকে তখন সেই ক্ষেত্রে তার ভিটামিন কে প্রোডাকশন প্রবলেম হবে, এবং সেই ক্ষেত্রে ক্লটিং ফ্যাক্টরগুলো থাকবে, এবং পেশেন্টের কিন্তু এই ক্ষেত্রে ক্লটিং অ্যাবনর্মালিটি হয়, এজন্য ব্লিডিং চান্স বেড়ে যাবে। আবার ধরেন কোনো ইনফ্লামেটরি কন্ডিশন, যেমন ধরেন অ্যাকিউট কোলিসিস্টাইটিস বা ডায়াবেটিস ক্ষেত্রে যখন সার্জারি করি সেই ক্ষেত্রে কিন্তু ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যায়। এবং দেখেন পেশেন্ট উইথ অ্যান্টিকোয়াগুলেন্ট যারা খায় তাদের ক্ষেত্রে এই ব্লিডিং টেন্ডেন্সি বাড়ে, এবং কিছু কোয়াগুলেশন ডিফেক্টের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হতে পারে। ওকে, সো এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এবং সেইভাবে প্রিপারেশন নিয়ে কিন্তু আমরা সার্জারি শুরু করি। ওকে, এবং এগুলো বন্ধ করার জন্য আমরা কি করি, যেমন ধরেন এক একটা ক্ষেত্রে এক এক রকম। যদি ইন্টারভিউলে কোনো অ্যাট ফার্স্ট আমরা সেখানে প্রেসার দিই, একটা গজ প্যাক দিয়ে আমরা প্রেসার দিই, যদি সেটা না হয় সেক্ষেত্রে আমরা সুচারিং করি, অথবা আবার ধরেন যখন আমরা ল্যাপারোস্কোপি কোলিসিস্টেক্টমি করি, যদি লিভার বেড থেকে কোনো ব্লিডিং হয় তখন আমরা একটা স্পেসিফিক জিনিস ইউজ করি, সেটা হচ্ছে সার্জিসেন। হ্যাঁ, এটা হচ্ছে কি অ্যাবজর্বেবল ফিব্রিলার অক্সিডেজ সেলুলোজ পলিমার, এটা হচ্ছে এটা আমরা দিয়ে রাখি, দিয়ে আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যাবে এবং ব্লিডিং বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা স্পেশাল একটা ম্যাটেরিয়াল। আচ্ছা আবার যদি চকার সাইড থেকে ব্লিডিং হয় তখন সেক্ষেত্রে আমরা সেখানে সুচারিং করতে পারি, অথবা ফলিক ক্যাথেটার দিয়ে বেলুন দিয়ে তারপর হচ্ছে প্রেসার দিয়ে আমরা সেটা বন্ধ করতে পারি। হ্যাঁ, আচ্ছা এরপর হচ্ছে ইভ্যাকুয়েশন অফ ব্লাড ক্লট আমরা যখন মানে রিমুভ করি এটা, সেই ক্ষেত্রে এই ল্যাপারোস্কোপিকে আমরা কিভাবে আমরা ব্লাড ক্লটটা ইভ্যাকুয়েট করি সেটা এখানে বলা হচ্ছে, এগুলো দরকার নেই। আচ্ছা এই দেখেন এটা ফিগার। হ্যাঁ, এখানে দেখেন একটা পোর্ট সাইড যখন ব্লিডিং হয় এই যে ভেসেলটা আমরা এই যে লাইগেচার দিয়ে কিন্তু আমরা সিল করে দিই এটা। ওকে, তখন কি ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। আবার এখানে দেখেন গজ প্যাক, এই গজ প্যাক দিয়ে আমরা এই যখন প্রেসার দিয়ে তখন আমরা একটা ব্লিডিং সাইড থেকে ব্লিডিং বন্ধ করতে পারি। হ্যাঁ, আচ্ছা এরপর দেখেন আর কি কমপ্লিকেশন রয়েছে। এরপর রয়েছে দেখেন কি হতে পারে পেশেন্টের। হ্যাঁ, নশিয়া হতে পারে, শোল্ডার টিপ পেইনটা কেন হয়, এটা ডায়াফ্রাম থেকে হয়। হ্যাঁ, ডায়াফ্রাম থেকে রেফার্ড হয় এটা। আচ্ছা এটা কিন্তু কোনো ওই লোকাল যে সার্জারি করি সার্জারির জন্য কিন্তু এই জিনিসটা হয় না। অনেক সময় পেশেন্ট কিন্তু যেহেতু একটা সার্জারি পরে যদি পেশেন্ট যেখানে প্যাথোলজি ছিল সেখানে বাদ দিয়ে আরেক জায়গায় সমস্যা হয়, তখন কিন্তু বলে কি ডাক্তার কি অপারেশন করলো, আমাদের এক জায়গায় সমস্যা আরেক জায়গায় সমস্যা বাঁধাইছে, এবং কিন্তু আমরা অনেক সময় শুনে আসছি। হ্যাঁ, পেশেন্টের কাছে তো এটা একটু কাউন্সিলিং করতে হবে, এবং এটার ব্যাপারে মানে আপনাদের অবগত থাকতে হবে। হ্যাঁ, আর দেখেন ইট ইউজুয়ালি সেটেলস উইদিন 2 to 3 days and relieved by simple analgesic like paracetamol। আচ্ছা এবার দেখেন পোস্ট সাইড পেইন এন্ড নামনেস, এই ক্ষেত্রে যদি কোনো পেশেন্টের পোস্ট সাইড পেইন 2 থেকে 3 দিনের বেশি হয়ে যায় তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইনফেকশন সাসপেক্ট করব। হ্যাঁ, এবং তখন কিন্তু অ্যান্টিবায়োটিক থেরাপি দরকার হতে পারে। ওকে, আচ্ছা এরপর হচ্ছে অ্যানালজেসিয়া ক্ষেত্রে আমরা অপিওয়েড অ্যানালজেসিকটা ইউজ করি ফার্স্টে, ইউজ করলে তাহলে পেশেন্টের মানে পেইনটা তাড়াতাড়ি সাবসাইড হয়ে যায়। ওকে, আচ্ছা এরপরে দেখেন আমরা কি ওরাল ফিডিংটা মানে ওরাল ফ্লুইডটা আমরা আফটার সার্জারি যখন পেশেন্ট কনশাস হবে তখনই কিন্তু আমরা ওরাল ফ্লুইডটা মানে অ্যালাউ করতে পারি, এটা অ্যাবাউট 4 to 6 আওয়ার্স পরে আমরা এটা অ্যালাউ করতে পারি। আচ্ছা এছাড়া হচ্ছে ওরাল ফিডিং দিতে পারি কি লাইট মিল, এটা 4 to 6 আওয়ার পরে আমরা দিতে পারি অ্যাকর্ডিং টু সার্জারি। আচ্ছা ইউনারি ক্যাথেটার কি যদি কোনো সার্জারি 4 ঘন্টার বেশি দরকার না হয় সেই ক্ষেত্রে নরমালি আমাদের ক্যাথেটারাইজেশন দরকার হয় না এই ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা ড্রেইনও কোনো ক্ষেত্রে দেই, কোনো ক্ষেত্রে আমরা দেই না। আচ্ছা এরপর ডিসচার্জ ফ্রম হসপিটাল, মানে একটা পেশেন্ট যখন অ্যাম্বুলেটরি হবে তখনই আমরা পেশেন্টকে ডিসচার্জ দিতে পারি। ওকে, আচ্ছা এই যে এরপর হচ্ছে সামারি বক্স 10.4, এটা হচ্ছে প্রিন্সিপাল অফ মিনিমাল অ্যাক্সেস সার্জারি, এটা দরকার। আমরা যে যখন ডিসকাশন করলাম এটাই এই বক্সে দেয়া আছে, এই বক্সটি পড়তে হবে ডিসকাউন্ট দিছি। ওকে, আচ্ছা এরপর হচ্ছে কি ফার্দার ডেভেলপমেন্ট, মানে হচ্ছে যে আসলে এখন আরো বেশ কিছু ডেভেলপমেন্ট হচ্ছে এই সার্জারিতে। যেমন এখন আমরা বেশ কিছু এই যে ল্যাপারোস্কোপিক সার্জারির ক্ষেত্রে বা কোনো অর্গানের রিসেকশনের ক্ষেত্রে আমরা একটা ডাই ইউজ করি। হ্যাঁ, ইন্ডোসায়ানিন গ্রিন, এই ডাইটা ইউজ করলে আমরা বোঝা যায় যে আমাদের ওই যে ভাস্কুলার কম্প্রোমাইজ বা কোন জায়গায় রিসেকশন করছি বা বাকিটুকু করতে হবে, এটা ডাই দিলেই বোঝা যায়। এই দেখেন এটা দেখেন একটা কি স্লাং সেগমেন্টেক্টমির একটা সার্জারি এখানে। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন রোবোটিক ডিসেকশন করতেছে সুপিরিয়র 6 সেগমেন্ট, এবং এটা ইন্ডোডায়াসিন ইন্ডোসায়ানিন এই গ্রিন ডাই দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা এরপরে এখানে খুব একটা এখানে দরকার নেই, লাস্টে একটা কথা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে আমাদের সার্জন মইনিহান। হ্যাঁ, মইনিহান যে আমরা ইউজ করি। হ্যাঁ, আচ্ছা বার্কলি জর্জ অ্যান্ড্রু মইনিহান, উনি বলছেন ক্লিনার এন্ড জেন্টলার দ্য অ্যাক্ট অফ অপারেশন, দ্য লেস দ্য পেশেন্ট সাফার্স, দ্য স্মুথার অ্যান্ড কুইকার হিজ কনভালেসেন্স, দ্য মোর এক্সকুইজিট হিজ হিল্ড উইন্ড। ওকে, তাহলে আমরা যত ক্লিন এবং জেন্টল সার্জারি করতে পারবো তখন ততই কিন্তু পেশেন্টের আউটকাম ভালো হবে। ওকে, সো এর মাধ্যমেই ক্লাসটা শেষ হলো। তো যদি কারো কোশ্চেন থাকে করতে পারেন, আর তারপরে যদি আপনাদের পরে যদি ফার্দার কোনো কোশ্চেন থাকে এটাতে তাহলে আমাদের গ্রুপে আপনারা কোশ্চেন করতে পারেন, আমি অ্যান্সার দিয়ে দেবো। হ্যাঁ, ওকে তাহলে ক্লাসটা আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, শুভরাত্রি।